আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আচ্ছা, আশা রাখছি আমার ভাই বোন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আল্লাহ আপনাদের ভালো রাখছে। আচ্ছা, যারা জয়েন করছেন আমাদের আজকে লাইভ ক্লাসে, একটু কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা হচ্ছে আমার কথা শুনতেছেন কিনা। আর এখানে একটা বোর্ড আছে, হ্যাঁ, হোয়াইট বোর্ড, এটা হোয়াইট বোর্ড বলে আর কি। তো সেই হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন। আর এটা আপনারা জানেন যে আমার ক্লাস মানে হচ্ছে সব সময় একটু ব্যতিক্রম কিছু পাবেন, কিছু সত্য তথ্য পাবেন, কিছু সঠিক নির্দেশনা পাবেন। সো হচ্ছে যারা জয়েন করছেন একটু এই তথ্যগুলা আপনি অন্য জায়গায় ভুলভাল পাওয়ার মানে পাবেন আর কি। হ্যাঁ, মানে সঠিক তথ্য নাই আর কি, বুঝছেন? আপনারে সঠিক একটা, আপনারে বলবে আর একটা। হ্যাঁ, তো এই তথ্যগুলা কিন্তু হচ্ছে আপনি অন্য জায়গায় উল্টাপাল্টা ভাবে পাবেন। সো আমি বলবো যে আপনি আমার ক্লাসটা শেয়ার করে রাখেন, তাহলে আপনার আজীবন কাজে দিবে আর কি। হ্যাঁ, আপনি যতদিন পরীক্ষা দিবেন, চাকরির পরীক্ষা, এই রেফারেন্স গুলো আপনার কাজে দিবে। হ্যাঁ, অনেক ভুল তথ্য আপনারা জানেন। আপনার ভুল তথ্যগুলো কার কাছ থেকে জানেন? ওই ডিপার্টমেন্টের বড় ভাই আছে, বোন আছে, মেসে বড় ভাই বড় বোন আছে, এদের কাছ থেকে। তো যাই হোক, সিনিয়র অফিসারের যে সার্কুলার হয়েছে আপনারা জানেন, তো সেটার সার্কুলার সম্পর্কিত আলোচনা, প্রস্তুতি সম্পর্কিত আলোচনা, কিভাবে প্রস্তুতি নেবেন, কি কি বিষয়ে পড়বেন, একদম বিস্তারিত হচ্ছে। এবং চয়েস লিস্ট, সবথেকে বড় হচ্ছে চয়েস লিস্ট। তা আমি একটা ইয়া দিছিলাম, আজকে একটা পোস্ট দিছিলাম যে যদি ঘর জামাই পোস্ট মানে চয়েস লিস্ট উল্টাপাল্টা দেন তাহলে আজীবন ঘর জামাই থাকতে হবে। এটা যে একটা সত্য কথা। এবং এই চয়েস লিস্ট ভুলের কারণে অনেকে যে ঘর জামাই আছে সে বিষয়টা আপনারা জানতে পারবেন। কেন চয়েস লিস্টের, ব্যাংকের চয়েস লিস্টের সাথে ঘর জামাই থাকার কি সম্পর্ক? হ্যাঁ, যে আমি চাকরি করবো ব্যাংকে, তো এখানে আবার ঘর জামাই থাকার প্রশ্ন কেন আসতেছে? অবশ্যই আছে। হ্যাঁ, এবং কেন ঘর জামাই থাকবেন সেটাও বলতেছি। জাস্ট ভুল একটা চয়েস লিস্ট দিলে আজীবন ঘর জামাই, নিজের এলাকায় জীবনে থাকতে পারবেন না। ওখানে বিয়ে শাদী করতে হবে, ওখানে রোহিঙ্গা হয়ে থাকবেন আর কি। বাপের এলাকায় ছেলেরা, বাপের এলাকায় জীবন আসতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে আপনার চয়েস লিস্ট যদি আপনি ভুল দেন, আপনার চয়েস লিস্ট যদি আপনি ভুল দেন তাহলে কি করবেন? আজীবনেও ভুল ভাল চয়েস দিলে আজীবনও আপনি আপনার এলাকাতে চাকরি করতে পারবেন না, আজীবনে। হ্যাঁ, তাহলে ওই এলাকায় থাকবেন, ওই এলাকায় বিয়ে করবেন, বাচ্চা কাচ্চা ফুটাবেন, একদম রিটায়ার্ড পর্যন্ত ওইখানে বাড়ি টাড়ি করা লাগবে আর কি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি আমার গ্রুপে একটু শেয়ার দিই। হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে আমাদের আজকের যে মূল প্রস্তুতি, চাকরি সিনিয়র অফিসার যে পদ, সেটার একদম বিস্তারিত যা যা আছে আপনাদের। আর আপনাদের যদি মনের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও করে ফেলতে পারেন আর কি। হ্যাঁ, যে আমি তেমন শুনছিলাম, তা বিষয়টা আসলে কি, আমি কি ভুল জানি কিনা, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন আর কি। হ্যাঁ, কারণ ভুল তথ্য জানার কারণে জীবনে অনেক মানে অনেক চাকরি, অনেক মানে ইনফরমেশন গ্যাপের কারণে আপনি জীবনে অনেক কিছু থেকে বিচ্যুত হবেন। হ্যাঁ, এই আচ্ছা, যাই হোক, তাহলে সব ঠিকঠাক যদি থাকে তাহলে আমরা মনে হয় যে ক্লাস শুরু করতে পারি মনে হয়, না? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের ব্যাংক সিনিয়র অফিসারের এই 2024 ভিত্তিক একটা সার্কুলার হয়েছে, যার পদের সংখ্যা মানে পোস্ট বা পদের সংখ্যা হচ্ছে 1017টা 1017টা
প্রথম শ্রেণীর ব্যাংকের পদ, প্রথম শ্রেণীর, তৃতীয় শ্রেণীও না, আর হচ্ছে চতুর্থ শ্রেণীও না, 11 থেকে 20 গ্রেডও না, সবগুলো কি ফার্স্ট ক্লাস চাকরি, মানে 9 গ্রেডের চাকরি। ঠিক আছে? আচ্ছা, আজকে আর একটা নতুন মোবাইল দিয়ে ক্লাস নিতেছি, কেমন হইতেছে জানি না, সাউন্ড কমে গেছে, কি বলেন? এই সাউন্ড ঠিক আছে? আচ্ছা, তো আমাদের মূল আজকে প্ল্যান হচ্ছে এই সিনিয়র অফিসার এদের নিয়ে আলোচনা আর কি। হ্যাঁ, তো আচ্ছা, তো দেখেন, তো এটা হচ্ছে আমাদের আর পদ নিয়ে আলোচনা। তো আপনি কি কি আবেদন করবেন, কিভাবে চয়েস লিস্ট দিবেন, হ্যাঁ, কি মানে কিভাবে চয়েস লিস্ট দিবেন, কোন ব্যাংক আগে দিবেন, কোন ব্যাংক পরে দিবেন, সে অনুযায়ী হচ্ছে আপনার ইয়া হবে আর কি, নিয়োগ হবে। নিয়োগ মানে আপনি যদি রিটেন পরীক্ষা ভালো করেন তাহলে সে অনুযায়ী হচ্ছে আপনার সবকিছু ডিসাইড হবে। তো প্রথমে বলে রাখি যে আপনাদের যে সিনিয়র অফিসার, এই যে এখানে যে পদগুলো আছে, এই প্রত্যেকটা পদ হচ্ছে 9 গ্রেডের। কোন গ্রেড? 9 গ্রেড, বা হচ্ছে আমরা যেটাকে ফার্স্ট ক্লাস জব বলি। হ্যাঁ, প্রথম শ্রেণীর জব। অর্থাৎ আপনি যখন ব্যাংকের সিনিয়র অফিসার হিসাবে জয়েন করবেন, সেটা হবে একটা নবম গ্রেডের চাকরি, যেটাকে আমরা প্রথম শ্রেণী বলে থাকি। আচ্ছা, এখন নবম গ্রেডের চাকরি, এবং এটার মূল যে স্কেল, বেতনের যে স্কেল, সেটা হচ্ছে 22,000 টু 53,000 প্লাস। হ্যাঁ, মূল স্কেল হচ্ছে এটা। আচ্ছা, ব্যাংকের চাকরির একটা বিশেষ ইয়া বলি আপনাকে, সেটা হচ্ছে মানে আপনি যখন ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে যোগ হবেন, আপনি জয়েনিং এর প্রথম দিনেই একটা সম্মান পাবেন। কি সম্মান? আপনার চাকরির সার্কুলারে আপনার এই স্কেল লেখা আছে 22,000 থেকে 53,000। সম্মান হচ্ছে আপনি যেদিন জয়েন করবেন সেদিন আপনাকে এটার সাথে একটা ইনক্রিমেন্ট যুক্ত করে 23,100 এই টাকা স্কেলে আপনার বেতন হবে। মানে জগতে সব জায়গায় বেশি বইলা কম দেয়, ব্যাংকে যখন আপনি জয়েন করবেন আপনাকে কম বইলা বেশি দিবে। সার্কুলারে লেখা আছে 22,000 স্কেল, আপনি জয়েন করবেন 23,100 স্কেল, একটা ইনক্রিমেন্ট সহ। এটা হচ্ছে আপনার সম্মান। এটা হচ্ছে আপনি যদি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে জয়েন করেন। এবং প্রচলিত আছে, আচ্ছা, এবং প্রচলিত আছে যে ব্যাংকের মানে একটা, এই সাউন্ড ঠিক আছে কিনা, এটা নেমে গেছে কেন? আচ্ছা, তো একটা ব্যাংকারদের মধ্যে হচ্ছে একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে ব্যাংকের সিনিয়র অফিসারদেরকে বলা হয় ব্যাংকের জামাই। কেন ব্যাংকের জামাই বলা হয়? কারণ তারা জয়েন করে 9 গ্রেডে, শুরু থেকেই একটা ইনক্রিমেন্ট পায়, বেতন স্কেল হয় 23,100 টাকা স্কেলে বেতন পায়। আবার সিনিয়র অফিসার থেকে এই 9 গ্রেডে জয়েন করলে আপনি যখন একটা প্রমোশন পাবেন, 9 থেকে 8 এগুলা নাই, 7 এগুলা নাই, আপনি চলে যাবেন ডাইরেক্ট 6 গ্রেড, এক লাফে। 6 গ্রেডের বেতন হচ্ছে 35,000 প্লাস হচ্ছে স্কেল। কত? এই সপ্তম আর অষ্টম নাই, মাঝখান থেকে গ্যাপ, জামাই আদর, এইখানে আপনি চলে আসবেন। এটা যখন আপনার বেসিক হবে তখন মোটামুটি আপনার বেতন এমনিতেই হচ্ছে 50 প্লাস, মানে মূল বেতন 50 প্লাস চলে আসবে মূল বেতন। আরো যদি বোনাস টোনাস ইনসেন্টিভ ধরেন তাহলে মোটামুটি 60 প্লাস, মানে প্রিন্সিপাল অফিসার। এখানে আপনি জয়েন করবেন সিনিয়র অফিসার 9 গ্রেডে, আর এখানে হবেন পিও মানে প্রিন্সিপাল অফিসারে, তখন বেসিকই হবে আপনার 35,500। তো সবকিছু মিলে হ্যাঁ অনেক টাকা আর কি, অনেক টাকা। ওকে, তো এই হচ্ছে সে জামাই, নতুন জামাই। এখন কথা হইছে যে সব জামাই তো ঘরে থাকে। এখন আপনি যখন এই ব্যাংকের চয়েস লিস্ট দিবেন, তখন একটা যদি ভুল চয়েস লিস্ট দেন তাহলে আপনার কি থাকতে হবে জানেন? ঘর জামাই থাকতে হবে। এখানে ব্যাংকের জামাই ঠিক আছে, কিন্তু আপনি যদি ব্যাংকের
চয়েস লিস্টটা ভুল দেন, এই আমাকে একটু কমেন্ট করেন তো সাউন্ড ঠিক আছে কিনা যারা ক্লাস করতেছেন। একটু সাউন্ড SOUND একটু কমেন্ট করেন তো সাউন্ড ঠিক আছে কিনা, একটু কাইন্ডলি কমেন্ট করবেন। সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করবেন, তারপরে আমি কথা বলা শুরু করব। একটু কমেন্ট করেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। হ্যাঁ, আপনি কেন ঘর জামাই থাকবেন সেটাও আমি বলে দেব। আপনি কেন ঘর জামাই থাকবেন সেটাও বলে দেব। একটু কমেন্ট করেন যে সাউন্ড ঠিক আছে কিনা, আমার একটু সন্দেহ লাগতেছে সাউন্ড নিয়ে। সাউন্ড ঠিক আছে কিনা? ওকে, সাউন্ড ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন, ওকে সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, এখন যেটা বলতেছি, আপনি কেন ব্যাংকের জামাই কিন্তু ঘর জামাই কেন থাকবেন? শোনেন কথা, এই ব্যাংকের সার্কুলারে আপনার ব্যাংকের জয়েনিং এর দিকে যদি মানে ব্যাংকের সিনিয়র ব্যাংকের আবেদনে যদি আপনি চয়েস লিস্ট ভুল দেন, তাহলে আপনার কেন মানে ঘর জামাই থাকতে হবে বলতেছি। ধরেন দুইটা কৃষি ব্যাংক আছে, একটা হচ্ছে BKB বাংলাদেশ কৃষি ব্যাংক, আরটা হচ্ছে রাকাব RAKAB রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এর নাম হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব বলা হয়। এটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, ঠিক আছে? আচ্ছা, তো বাংলাদেশের এই রাকাব হচ্ছে দুইটা বিভাগে আছে, একটা হচ্ছে রংপুর আরটা হচ্ছে রাজশাহী। এই দুই বিভাগে এই রাকাব আছে। আর বাকি যে বিভাগ কয়টা, টোটাল বিভাগ কয়টা? 8টা নাকি? আচ্ছা 8টা। হ্যাঁ, বাকি তাহলে কয়টা থাকে? 6টা। হ্যাঁ, বিভাগ যদি 8টা হয় তাহলে বাকি 6টা আমার মনে নাই সর্বশেষ কি বিভাগ হয়েছে আমি জানি না। প্রায় কুমিল্লা বিভাগ হয়েছে, প্রায় ওটা বিভাগ হয়েছে জানি না, ধরেন 6টা। এই 6টা বিভাগে হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক আছে। আর এই দুইটা বিভাগে BKB নাই, বাংলাদেশ কৃষি ব্যাংকের কোনো ব্রাঞ্চ নাই। আর এই 6টা বিভাগে রাকাবের কোনো ব্রাঞ্চ নাই। এবার আসেন, আপনার বাড়ি রংপুর, আপনি কেন ঘর জামাই থাকবেন? শোনেন, আপনার বাড়ি কই? আপনার বাড়ি রংপুর বা রাজশাহী। ধরেন আপনার বাড়ি রংপুর বা রাজশাহী, আপনি চয়েস লিস্টে দিছেন কি? ধরেন এটারে দিছেন 1 নম্বর চয়েস দিছেন BKB, এটার পরে দিছেন হচ্ছে রাকাব। আপনার বাড়ি কই? রংপুর বা রাজশাহী। তাহলে আপনি যদি রংপুর রাজশাহী হয়, আপনার চাকরি হচ্ছে BKB তে, আপনি এই 6টা এই বিভাগের বাইরে যাইতে পারবেন? আপনি আজীবনেও রংপুর আর রাজশাহী যাইতে পারবেন না, কারণ ওখানে শাখাই নেই। তাহলে আপনার এখানে বিয়ে করতে হবে। ধরেন আপনার পোস্টিং হচ্ছে চট্টগ্রাম, কোথায় বেরিয়েছে? চট্টগ্রাম পোস্টিং হচ্ছে। আপনার পোস্টিং হচ্ছে খুলনা, তাহলে আপনি তো আজীবন নিজের এলাকায় যাইতে পারবেন না। তখন কি করবেন? চট্টগ্রাম পোস্টিং হচ্ছে, এখানে একটা বিয়ে করবেন। হ্যাঁ, যে আর বেশি দূরে যাওয়া দরকার নেই। ছেলে হইলে যে এনে একটা মাইয়া বিয়ে করে এনে থাকে আজীবন, মেয়ে হইলে যে 12টা ছেলে দেখে এখানে একটা বিয়ে বয়ে বই। হ্যাঁ, তাহলে এখানে আপনি কি করবেন? এখানে আপনি ঘর জামাই থাকবেন। হ্যাঁ, ঘর জামাই, কারণ এটা আপনার শ্বশুর এলাকা। আপনি যার ঘরেই থাকেন না কেন, লোকজন বলবে শ্বশুরের এলাকায় থাকে, ওখানে বিয়ে করছে মানে ঘর জামাই। ক্লিয়ার? আচ্ছা, এবার আপনার বাড়ি ধরেন খুলনা বা চট্টগ্রামে। ধরেন আপনার বাড়ি খুলনা, চট্টগ্রাম বা কুমিল্লাতে। হ্যাঁ, কুমিল্লাতে। এখন আপনি চয়েস লিস্ট দিছেন রাকাব, দিছেন 1 নম্বরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এটার পরে দিছেন ধরেন BKB। এখন আপনার বাড়ি কুমিল্লা, খুলনা বা চট্টগ্রাম বা এনিহোয়ার, মানে এই 6টা বিভাগে আপনি রাকাবটাকে আগে দিছেন BKB, তাহলে চাকরি কোথায় হবে? রাকাবে। রাকাব কি আছে? বাংলাদেশে মাত্র 2টা বিভাগে রাকাব আছে। আপনার বাড়ি খুলনা, চট্টগ্রাম বা কুমিল্লাতে, আপনি আজীবনেও কি এই এলাকায় আইতে পারবেন? খুলনা, চট্টগ্রামে আসতে পারবেন না, কারণ এখানে এই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কোনো শাখাই নাই। আপনার আজীবন এই রাকাব, আপনার বাড়ি খুলনা, আপনি আজীবন থাকবেন রংপুর আর রাজশাহীতে। তখন কি করবেন? নিজের এলাকায় যাইতে পারি না, তাহলে এখানে একটা বিয়া করি। হ্যাঁ, একটা বিয়া করি বা একটা বিয়া বহি। হ্যাঁ, আমার এলাকায় আঞ্চলিক ভাষায় বলে, ছেলেদের বলে বিয়া করা, মেয়েদের বলে বিয়া বহা। আপনি একটা বিয়া করে দিলেন,
যে অত দূর শ্বশুর বাড়ি নিজের এলাকায় বিয়ে করলে এত দূর যাতায়াত এত ছুটি ছাটা পাওয়া যায় না, এখানে একটা বিয়ে করি। তাহলে এখানে আপনি বিয়ে করে কি করবেন? আবার ঘর জামাই করবেন। এই জন্য আমি বলছি যে আপনি যদি ব্যাংকের চয়েস না বুঝা দেন তাহলে আপনি ঘর জামাই থাকবেন। রাজশাহী আর রংপুরে যদি বাড়ি হয়, এটা আপনি যদি বিকেবি আগে দেন কৃষি ব্যাংক, তাহলে আপনার এই এলাকায় চাকরি হলে বাকি 6 বিভাগে ঘর জামাই থাকবেন। আর যদি আপনি বাড়ি এই 6 বিভাগে হয় আর রাকাবে যদি আপনার ফার্স্ট চয়েস দেন, বিকেবির আগে দেন, তাহলে আপনার আজীবন এই রাজশাহী রংপুর থাকতে হবে। ওখানে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা ওখানে ফোটাবে। ঠিক আছে, এই হচ্ছে ঘর জামাই রহস্য। সো এই দুই ব্যাংকের চয়েসের ক্ষেত্রে বুঝে দিবেন যে কার বাড়ি কই। হ্যাঁ, কারণ আমরা সবাই তো দিন শেষে একবার নিজের এলাকায় বা নিজের জেলাতে যেতে চাই। এখন আপনি যদি তাইলে আরেক জায়গায় চয়েস দেন, ভুল চয়েস দেন, নিজের এলাকায় জীবন আইতে পারবেন না। ওইখানে বিয়া থাকা লাগবে, হেনে বিয়া বহা লাগবে বা করা লাগবে, হেনে বাচ্চা কাচ্চা। বুঝা গেছে? এই জন্য আমি আজকে একটা হেডলাইন দিছিলাম যে না বুঝা ব্যাংকের চয়েস দিলে আপনার ঘর জামাই থাকা লাগবে। এবং আর একটা কথা বলছি, ঘর জামাই যাতে না থাকতে হয় এই জন্য আপনার আজকের আমার এই ক্লাস করা লাগবে। সো যারা এটা বুঝা দিবেন তাদের ঘর জামাই থাকা লাগবে না, আর যারা না বুঝা দিয়ে ফেলছেন তাদের ঘর জামাই থাকার জন্য রেডি হয়ে যাবে। কারণ ওইখানে চাকরি হলে আপনি আজীবনে নিজের এলাকায় আসতে পারবেন, ওই নিয়ে বিয়ে শাদী করা লাগবে। সো ঘর জামাই থাকার প্রস্তুতি নেন। ঠিক আছে, ওকে। এখন আমরা ব্যাংকের অন্যগুলা আলোচনা করি। ঠিক আছে, ওকে। ঘর জামাইয়ের অবশ্য ফাঁস করে দিচ্ছি যে ঘর জামাই যাতে না থাকা লাগে। হ্যাঁ, আচ্ছা। তো যাই হোক, আমরা আচ্ছা, একজন বলছে ধরা খেয়ে গেলাম। ভাই মনে হয় যে আগেই এই ইয়া করে ফেলছে আর কি। হ্যাঁ, চয়েস দিয়ে ফেলছে আর কি, মানে আবেদন করে ফেলছে। সমস্যা নাই, যারা দিয়ে ফেলছেন তারা ঘর জামাই থাকার জন্য রেডি হন। ঠিক আছে, ওটা কোনো বিষয় না। ওকে, আচ্ছা এবার দেখেন। আচ্ছা, আমার খুব মজার মানুষ, ভালো লাগলো। বাস্তবতা ভাই, আপনাদের আগে যারা এই ঘটনা করাইছে, ধরেন আপনার সিনিয়র ভাই, চাচা, মামা, খালু, চাচা, এরা অলরেডি দেখবেন ওই এলাকায় ঘর জামাই। কি ব্যাপার? এই নিজের এলাকায় তো চাকরি করতে পারবে না, কারণ এই আপনার নিজের এলাকায় শাখাই নেই, আপনি চাকরি করতে পারবেন। রাকাবের শাখা রংপুরের রাজশাহী ছাড়া নাই। আপনার বাড়ি খুলনা, আপনি আজীবনও ওই রাজশাহী ছেড়ে আইতে পারবেন না। বুঝা গেছে? এই হচ্ছে রহস্য। আচ্ছা, এখন দেখেন, আমার বাসা রাজশাহী বিভাগে, আর প্রথম চয়েস দিছি বাংলাদেশ কৃষি ব্যাংক, সেই জন্য। ও আচ্ছা, ভালো। আচ্ছা দেখেন, এখন আমরা যে নতুন যে সার্কুলার হলো সিনিয়র অফিসারের, এটা কি কি যোগ্যতা লাগবে দেখেন। ব্যাংকের যে সিনিয়র অফিসারের যোগ্যতা কি কি লাগবে দেখেন। সেটা হচ্ছে আপনার অনার্স লাগবে। হ্যাঁ, অনার্স লাগবে কয় বছরের? 4 বছরের একটা অনার্স লাগবে। ঠিক আছে, আচ্ছা। আর সিজিপিএ রেজাল্ট, হ্যাঁ, সিজিপিএ রেজাল্ট লাগবে কি অনার্সে মিনিমাম 2.25 বা দ্বিতীয় শ্রেণী বলা এটাকে, দ্বিতীয় শ্রেণীর রেজাল্ট লাগবে। আর বিষয় কি লাগবে? কি কি বিষয় লাগবে? বিষয় হচ্ছে এনি সাবজেক্ট। এনি সাবজেক্ট, আমি এনি সাবজেক্টকে একটা নাম দিছি নাসানাসি সাবজেক্ট। কি নিয়ে পড়ছি? নাসানাসি সাবজেক্ট, এনি সাবজেক্ট। বাংলা, অঙ্ক, আরবি, ফার্সি, উর্দু, হিন্দু মানে আর্জেন্টিয়া উর্দু, পাঞ্জাবি, বুদ্ধি, পালিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অঙ্ক, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যানেজমেন্ট, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, যা যা আছে আপনি কোনোভাবে একটা পাস নাম্বার পাই লিখছে হবে। ঠিক আছে, এনি বিষয় আবেদন করতে পারবেন। এই হচ্ছে এই যে ব্যাংকের সিনিয়র অফিসারের আবেদন। এর বাইরে যদি কেউ বলে থাকে ফার্স্ট ক্লাস আর আবেদন করা যায় না, এটা ভুল। এর বাইরে যদি কেউ বলে থাকে ব্যাংকে মাস্টার্স লাগে, এটা ভুল। এর বাইরে যদি কেউ বলে থাকে বিবিএ এমবিএ ছাড়া আবেদন করা যাবে না, এটা ভুল। এই যে আমি যেগুলা দিলাম, এই যে কত পার্সেন্ট? 100% অথেন্টিক, সঠিক তথ্য। আপনি সার্কুলার করলে এগুলাই পাবেন, এর বাইরে কিছু পাবেন না। এর বাইরে কে কিছু বললে বলবেন না, যাই না, ভুল বলতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আবেদনের যোগ্যতা। আচ্ছা, ওকে।
আচ্ছা, আমার বোন বলে আপনার ক্লাস দেখে স্যার তো রসিক আছে। রসিক হয়ে কি করলাম, জীবনে কিছুই হলো না ভাই। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে যোগ্যতা। হ্যাঁ, কি কি লাগবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে যোগ্যতা। আচ্ছা, এখন আপনার আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে, এই জগতে এত চাকরি থাকে, আমি ব্যাংকে চাকরি কেন যাবো, বা এখন মানে হোয়াই ব্যাংক, আপনি কেন ব্যাংকার হবেন প্রশ্ন থাকতে পারে না। কেন আপনি ব্যাংকার হবেন, দেখেন এই জন্য আপনি ব্যাংকার হবেন। আপনি যখন সিনিয়র অফিসারে জয়েন করবেন তখন আপনি একদম ফার্স্ট ক্লাস অফিসার থাকবেন, যার বেতন গ্রেড হচ্ছে স্টার্টিং হচ্ছে 23,100 টাকা। হ্যাঁ, 23,100, এবং মোটমাট আপনি বছরে যে পরিমাণ বোনাস পাবেন, ইনসেন্টিভ পাবেন, তাতে মোটামুটি আপনি 50+ ধরতে পারেন আপনার মূল বেতন, 50,000+। সারা বছরে যত ইনসেন্টিভ পাবেন, বোনাস পাবেন, ঈদ বোনাস, ইনসেন্টিভ বোনাস, এই সেই ভাতা, লাঞ্চ ভাতা, 50-এর নিচে না। তাহলে আপনি সিনিয়র অফিসারে জয়েন করলে সারা বছরে আপনি যে পরিমাণ আর্থিক সুবিধা পাবেন তাকে 12 দিয়ে ভাগ করলে আপনার বেতন মোটামুটি 50+, প্লাস মাইনাস কিছু কম বেশি হতে পারে ব্যাংক ভেদে। আচ্ছা, আচ্ছা, তারপরে হচ্ছে আপনি কি পাবেন আপনার যখন চাকরির বয়স। আচ্ছা, আপনি অনেক ধরনের লোন পাবেন। ব্যাংক একমাত্র চাকরি যেখানে ঘুষ ছাড়া আপনি বাড়ি আর গাড়ি করতে পারবেন। কি ছাড়া? ঘুষ ছাড়া। আপনাকে ব্যাংক বাড়ি গাড়ির দেবে। আমাদের সবারই তো একটা ইচ্ছা থাকে যে আমি একটা বাড়ি করবো, একটা গাড়ি করবো। ওকে, ব্যাংক হচ্ছে আপনাকে হোম লোন যেটা আছে, হোম লোন দিবে। মোটামুটি যদি সিনিয়র অফিসার হন, সিনিয়র অফিসারে সর্বোচ্চ 1,20,00,000 টাকা হোম লোন দেবে। 1,20,00,000। কিছু ব্যাংকে সামান্য কম হতে পারে, ম্যাক্সিমাম 1,20,00,000। আপনাকে একটা কার লোন দিবে, সেটা হচ্ছে 40,00,000। এটা গাড়ি লোনও দিবেন। এর মধ্যে কোনো ঘুষের কারবার নাই, ব্যাংক আপনাকে দিবে, এবং কোনো মামা চাচা সই দরকার নাই। হ্যাঁ, নর্মাল ব্যাংকে লোন নিতে গেলে এই দলিল, হেই দলিল, হ্যান ত্যান, বন্ড, সই, মানে নানান ফিরিস্তি। আপনি যখন ব্যাংকার হবেন এগুলো আপনাকে ব্যাংক থেকে দিবে আর কি। ঠিক আছে, আপনার বাড়ির লোক যেন জানবে না যে আপনি এত টাকা লোন নিছেন। ওকে, আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে এই যে আপনি যে গাড়ি চালাবেন, এই যে আপনার একটা গাড়ি দিবে সরকার। এই গাড়ি চালানোর জন্য কি তেল লাগবে না? তেল লাগবে। হ্যাঁ, তেল খরচ লাগবে না। প্রত্যেক মাসে তেল খরচ বা আনুষঙ্গিক বাবদ আরো 40,000 টাকা পাবেন। কত টাকা? 40,000। মানে আপনারে গাড়ি দিছে, হে গাড়িতে আপনি ঘুরবেন, এটার জন্য তেল যে কেনা লাগবে, তেলের খরচ দিবে আপনাকে 40। তারপরে আরো ছোটখাটো কিছু লোন আছে, সেটা হচ্ছে আপনার কম্পিউটার লোন আছে। হ্যাঁ, কম্পিউটার লোন আছে। এটা হচ্ছে মোটামুটি 80,000 থেকে 1 লাখ এরকম, বা কিছু বেশি হইতে পারে, 1 লাখের মতো। তারপরে হচ্ছে মোটরসাইকেল। হ্যাঁ, মোটরসাইকেল লোন আছে, এটা মোটামুটি 3 থেকে 5 লক্ষ টাকা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই আমি যেগুলো লিখলাম এগুলো সবই হচ্ছে ব্যাংক রেটে, মাত্র 4%। ব্যাংক রেট বুঝেন তো, সরকারি রেট যেটা। আপনি যখন বাইরের কোনো ব্যাংকের লোন নিতে যাবেন 12, 13, 14, 20 পর্যন্ত আছে প্রাইভেট ব্যাংক, বিভিন্ন ব্যাংক রেটে। আর এই লোন পাবেন আপনি একদম ব্যাংক রেট বলা হয় 4%। এটাকে বলা হয় ব্যাংক রেট। কি রেট বলা হয়? ব্যাংক রেট। ব্যাংক রেট বলা হয় 4%। যদি আপনি গাড়িও না কিনেন, ধরেন আপনি হোম লোন নিছেন, হোম লোন 4% নিয়ে আরেক ব্যাংকে রেখে দিয়েছেন, হ্যাঁ আপনার 10 থেকে 12% দিতেছে, মানে কিছুই করলেন না, তাও হচ্ছে আপনার মাসে ইনকাম হয়ে গেছে। সো এই সুবিধাগুলো হচ্ছে আপনি পাবেন। ও, আরো কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে আর্থিক সুবিধা। আরো কিছু সুবিধা পাবেন, সেটা হচ্ছে এই দ্রুত প্রমোশন। কি প্রমোশন হবে? দ্রুত প্রমোশন। দ্রুত প্রমোশন কি? আপনি যখন ব্যাংকে জয়েন করবেন সেটা হবে নবম গ্রেডে জয়েন করবেন। একটু আগে কথাটা আমি বলছি, কি গ্রেডে জয়েন করবেন? নবম গ্রেড। নবম গ্রেডের পরে 8 আর 7 এই দুইটা বাদ ডাইরেক্ট চলে আসবেন 6 গ্রেডে। তখন আপনার বেতন স্কেল হবে বলে দিছি 35,500। 35,500 মনে হয়। যাক, এরকম। এই হচ্ছে দ্রুত প্রমোশন, স্মুথ প্রমোশন, এবং দ্রুত। সিনিয়র অফিসারের প্রমোশন অনেক স্মুথ। সো এগুলো আপনি দ্রুত প্রমোশন পেয়ে যাবেন। বুঝে গেছে? আচ্ছা, আরো কিছু সুবিধা আছে সিনিয়র অফিসার বা ব্যাংকার হলে, সেটা হচ্ছে এটা এখন বুঝবেন না, যখন চাকরি হবে ব্যাংকে, দেখবেন যে বিয়ের বাজারে ব্যাংকারদের খুব ভালো ডিমান্ড আছে। হ্যাঁ, ছেলে কি করে? ব্যাংকে চাকরি করে।
ব্যাংকে চাকরি করে মানে তার গাড়ি বাড়ি তার টাকার অভাব নাই, এমন একটা থিঙ্কিং আছে আমাদের সমাজে। হ্যাঁ, তো এই তো আমার এক বন্ধু আছে, তো ও বলতেছে যে আমি ব্যাংকে চাকরি করব। ও আগে টিচিং প্রফেশনে ছিল। তা বলছে কেন, তুই তো ভালোই টিচিং প্রফেশনে ভালো কামাইতেছিস, ইনকাম আছে। কয় যে না, হন আমি মাসে 1 লাখ কামাই 2 লাখ কামাই টিচিং প্রফেশনে, সেটা সমস্যা না। যখনই আমি কাউরে বলি যে আমি টিচিং প্রফেশনে আছি, সো আমার শ্বশুর বাড়ির লোকজন মানে মনে করবে যে মানে গরিব গরিব, মানে টিচার মানে মানে এরকম আর কি তার থিঙ্কিং বলতেছে মানে। আর যদি আমি ব্যাংকের একটা ছোট পোস্টে চাকরি করি, তখন ভাববে যে না জামাইয়ের টাকা পয়সা আছে। হ্যাঁ, বেতন কয় টাকা পাই এটা কেউ এসে খোঁজ নেবে না। কিন্তু যখন মানে ব্যাংকে চাকরি করে জামাই, মানে তাহলে বুঝবে যে না টাকা পয়সা আছে, মানে একটা ভাব আছে আর কি। ঠিক আছে, সো মোটামুটি সামাজিক সম্মান বলেন, আর্থিক সুবিধা বলেন, সব দিক থেকে সিনিয়র অফিসার যথেষ্ট যথেষ্ট না মানে ম্যাক্সিমাম সম্মানজনক একটা পেশা বলতে পারেন। ঠিক আছে, টাকা পয়সার অভাব হবে না আর কি। হ্যাঁ, আর ঘুষ ছাড়া হচ্ছে আপনি বাড়ি গাড়ি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ও আচ্ছা, ব্যাংকের সব থেকে মজার ঘটনা একটা বলি নাই। আপনি যদি ধরেন ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে সকালবেলা, হ্যাঁ 10টার সময় আপনি ব্যাংকে গেলেন, যাই হচ্ছে আপনি একটা সই দিলেন, এটা আপনার সিগনেচার, সই দিলে আপনি 400 টাকা পাবেন। এটা হচ্ছে ব্যাংকের লাঞ্চ ভাতা। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাংকের লাঞ্চ ভাতা। আবার আজকে, হ্যাঁ আবার পরের দিন গেলেন, আর একটা সই দিলেন, উপস্থিত, আমি উপস্থিত আছি, আবার 400 টাকা। আপনি যদি মাসে 22 দিন অফিস করেন, এই 400 টাকা করে প্রত্যেক দিন অতিরিক্ত পাবেন। এটা বেতনের বাইরে, তাহলে কত 22 44 8000 88 8000। এই টাকাটা আপনি অতিরিক্ত পাবেন লাঞ্চ ভাতা। এটা বেতনের বাইরে, আউট অফ নেটওয়ার্ক, আউট অফ স্যালারি। এভরিডে 400 টাকা, গেলে 400, মিস নাই, নো মিস। ঠিক আছে, যদি 20 দিন অফিস করেন তাও 8000, যদি 22 দিন অফিস করেন তাহলে মোটামুটি 8000 থেকে 8800। এটা অতিরিক্ত মানে এক্সট্রা। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাংকের খুব মজার একটা বিষয়। সই দিলেই টাকা, উপস্থিত হইলেই টাকা, 400 টাকা দৈনিক। সরকারি ব্যাংকে, প্রাইভেট ব্যাংকে না, গভর্নমেন্ট ব্যাংকে। ঠিক আছে, ওকে। ওকে, এই আচ্ছা, আপনাদের প্রশ্ন আমি একটু নিব, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে একটু রেডি করে রাখেন, আমি আপনাদের প্রশ্ন নিব। ঠিক আছে, আপনাদের প্রশ্ন আমি নিব যে কোনো নিজস্ব কিছু আছে কিনা। আচ্ছা, তার আগে আমি একটু মাইক্রোফোনটা অ্যাড করে নিই, একজন বলল সাউন্ড কম। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু করেন, আমি ফাঁকে উত্তর দিই। হ্যাঁ, যদি কোনো পরে আবার মনে থাকবে না, প্রশ্ন মিস চলে যায়। এই সাউন্ড ঠিক আছে কিনা দেখেন তো। মাইক্রোফোন আমি চেঞ্জ করে দিছি, একজন বলল সাউন্ডে নাকি সমস্যা। মাইক্রোফোন, আচ্ছা একটু একটু কমেন্ট করবেন, যে সাউন্ড ঠিক আছে কিনা, আমি তাহলে আবার কথা বলা শুরু করবো আর কি। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে কিনা একটু কথা বলা শুরু করবো, তাহলে একটু কমেন্ট করবেন। আর আরেকটা বলি, এই যে আপনাদের আমি যে তথ্যগুলা দিতেছি, হ্যাঁ এই তথ্যগুলা কিন্তু হচ্ছে আপনি বাইরে ভুলভাল তথ্য পাবেন। ব্যাংক সম্পর্কে অনেক কুসংস্কার আছে, ব্যাংকে ফার্স্ট ক্লাস ছাড়া আবেদন করা যায় না, এটা একটা ভুল কথা। ব্যাংকে বিবিএ এমবিএ বা বিজনেস স্টাডি ছাড়া আবেদন করা যায় না, এটা একটা ডাহা মিথ্যা কথা। ঠিক আছে, ব্যাংকে মাস্টার ছাড়া আবেদন করা যায় না, এটা পুরো একদম ভুল, মানে সম্পূর্ণ 100% ভুল কথা। এই বিষয়গুলো কিন্তু আপনাকে এভাবে ক্লিয়ারলি কেউ বলবে না। দেখা যায় এগুলা শুনে আপনি আবেদনই করলেন না ব্যাংকে। ঠিক আছে, সো হচ্ছে যে এই তথ্যগুলা জানতে হলে আমার এই লাইভ ক্লাসটা শেয়ার করে রাখেন। যদি আপনাদের এর বাইরে কেউ বলে, আমার এই ক্লাস দেখাবেন, যে না যাই না আন্দাজে কথা বলা যাবে না। হ্যাঁ, যাই না শুনে যাতে বলে আর কি। আচ্ছা, একটু কমেন্ট করবেন আমাকে যে ঠিকঠাক আছে কিনা, আগের থেকে বেটার। ওকে 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 ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা, তাহলে গেল এটা। হ্যাঁ, আচ্ছা, এখন আমি হচ্ছে আপনাদের এই ইয়া সম্পর্কে একটু বলি, ব্যাংকের ব্যাংকের ওকে সাউন্ড ঠিক আছে, ওকে ঠিক আছে। এখন ব্যাংকের
কি কি পাইলাম? আমরা ব্যাংকের সার্কুলার দেখলাম যে কয়টা পদ আছে, কি কি সুবিধা আছে, আর কি কি কোয়ালিফিকেশন লাগে। এবার পরীক্ষা নিয়ে একটু বলি। একটা সরকারি ব্যাংকের, বাংলাদেশ ব্যাংক সহ যত সরকারি ব্যাংকের পরীক্ষা হয়, পরীক্ষা 3টা ধাপে হয়। একটা হচ্ছে এমসিকিউ মানে প্রিলিমিনারি, 2 নাম্বার হচ্ছে রিটেন পরীক্ষা, আর 3 নাম্বার হচ্ছে ভাইবা। এমসিকিউ তে নাম্বার থেকে 80 বা 100 নম্বরের এমসিকিউ হয়। 2 নাম্বার হচ্ছে দ্বিতীয় ধাপ রিটেন পরীক্ষা, এটা 200 নম্বরের হয়। 3 নাম্বার হচ্ছে ভাইবা পরীক্ষা, এখানে 25 নম্বরের ভাইবা হয়। এমসিকিউর যে নম্বর থাকে 80 বা 100 নম্বরের গোল্লা ভরাট করবেন, এটা কখনোই আপনার চাকরির পরীক্ষার নম্বরে যোগ হবে না। রিটেনের 200 আর ভাইবার 25, এই 225 এর উপর আপনার চাকরি ডিপেন্ড করে। তাহলে আমরা যদি ব্যাংকের ইয়া বলি, কি কি ধাপ? এমসিকিউ হয় 80 নম্বরের বা হচ্ছে 100 নম্বরের। এরপরে হচ্ছে রিটেন, হ্যাঁ, রিটেন হয় কত নম্বরের? 200 নম্বরের, রাইট? আচ্ছা, এরপরে ভাইবা, ভাইবা হয় কত নম্বরের? 25 নম্বরের। এই নাম্বারটা যোগ হয় না, এই 225 এর উপর আপনার হচ্ছে চাকরি ডিপেন্ড করে, যে চাকরি হবে কি হবে না। এই 200 নম্বরের উপরে চাকরি ডিপেন্ড করে। ওকে, এই 200 নম্বরের উপরে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা একটু দেখি যে ব্যাংকের কি কি সাবজেক্ট থেকে প্রশ্ন হয়। হ্যাঁ, আচ্ছা, ব্যাংকের যে এমসিকিউ হয় বা প্রিলিমিনারি, এটা মোটামুটি 5টা সাবজেক্ট ধরতে পারেন। ব্যাংকের প্রিলিমিনারিতে ম্যাথ থাকে, ইংরেজি থাকে, বাংলা থাকে, জিকে থাকে, আর আইসিটি থাকে। মোটামুটি এই 5টা সাবজেক্টের ব্যাংকের প্রিলিমিনারি হয়। আর যদি ব্যাংকের রিটেন বলেন, ব্যাংকের রিটেনে থাকে ম্যাথ, ইংরেজি, তারপরে সাধারণ জ্ঞান জিকে, তারপরে হচ্ছে ফোকাস রাইটিং। হ্যাঁ, মোটামুটি এগুলার মধ্যে হচ্ছে আপনার ব্যাংকে রিটেন হয়। ইংরেজির মধ্যে কি কি আসে? প্যাসেজ আসে, ট্রান্সলেশন আসে, অনেক সময় সামারি আসে। হ্যাঁ, এই টাইপের। ফোকাস রাইটিং এ কি আসে? সাম্প্রতিক বিভিন্ন ইস্যু, অর্থনৈতিক ইস্যু, কূটনৈতিক ইস্যু, পরিবেশগত ইস্যু বা বিভিন্ন ক্রাইসিস বা যে কোনো সমসাময়িক বিষয়ে আপনাকে বাংলাতে একটা, ইংরেজিতে একটা লিখতে হয়। বিভিন্ন তথ্য, ডাটা, হ্যাঁ, ফ্লো চার্ট বা এরকম মানে তথ্য ভিত্তিক লেখাগুলো হয়, একদম মানে রিসেন্ট সম্পর্কিত আসে। এটা হচ্ছে ফোকাস রাইটিং, যেটা 9-10 বলেন বা ইন্টারমিডিয়েট বা অনার্স সিলেবাসে কখনো ফোকাস রাইটিং নামে কিছু ছিল না। আমি নিজেও এটা ব্যাংকের পরীক্ষা দিতে এসে শিখছি যে ফোকাস রাইটিং মানে কোন একটা টপিক দিবা, সেটার উপর আপনাকে লিখতে হবে। এটা হচ্ছে রিটেনের ইয়া আর কি। তো রিটেনে আমরা লিখতে পারি যে রিটেন, হ্যাঁ, রিটেনে ব্যাংক রিটেনে কি কি থাকে? ম্যাথ থাকে, আর হচ্ছে কি ইংরেজি থাকে, তারপরে হচ্ছে ম্যাথ, ইংরেজি, আর জানি কি বললাম, ইংরেজির মধ্যে অনেক কিছু থাকে, অনেক কিছু, আর ফোকাস রাইটিং। হ্যাঁ, ফোকাস রাইটিং, ফোকাস রাইটিং। হ্যাঁ, তারপর হচ্ছে জিকে, জিকে থাকে, ছোট ছোট কোশ্চেন থাকে জিকে। অনেক সময় 15টা থাকে, 15 দ্বিগুণে 30, অনেক সময় 10টা থাকে, 3 10 30। মোটামুটি এগুলার উপরে 200 নম্বরের রিটেন হয়। এই 200 নম্বর রিটেন হয়। অনেকে প্রশ্ন করেন, ভাই আমি ব্যাংকে 200 নম্বরের মধ্যে কত পার্সেন্ট নাম্বার পাইলে বা কত নাম্বার পাইলে আমার চাকরিটা মোটামুটি নিশ্চিত বা কনফার্ম বা সম্ভাবনা থাকে? সেটা হচ্ছে এই 200 নম্বরের মধ্যে যদি আপনি 60% নাম্বার পান, আউট অফ 200 যদি আপনি 60% নাম্বারে আসে 120 প্লাস যদি পান 200 নম্বরের মধ্যে, আপনি কালা, আপনি ধলা, আপনি আনস্মার্ট, আপনি খ্যাত, আপনি লুঙ্গি পরে আইছেন না কি হয়েছে, এগুলো দেখার সময় নাই। আপনি যদি 120 নাম্বার রিটেন পরীক্ষায় পান, আপনি ধরে নিতে পারেন আপনার চাকরি মোটামুটি হয়ে গেছে, এবং আপনি ধরে নিতে পারেন আপনার চাকরিটা ফার্স্ট মেরিট লিস্টে হয়ে গেছে। প্রথম যে লিস্ট দেয়, চাকরির রেজাল্ট দেয়, ওই দিনই দেখবেন আপনার চাকরি হয়ে গেছে। ইনকেস যদি না দেয়, তাহলে আপনার ফার্স্ট প্যানেল হবে। কি হবে? ফার্স্ট প্যানেল। যদি ফার্স্ট প্যানেল না হয়, তাহলে সেকেন্ড প্যানেল হবে, থার্ড প্যানেল হবে। মানে আপনি চাকরি হবে 120 এর উপর যদি প্লাস পান, আপনার চাকরি হবে ব্যাংকে। আপনি প্রশ্ন যত সহজ হোক আর যত কঠিন হোক, আপনি ধরে নিতে পারেন আপনার চাকরি হয়ে যাবে। ঠিক আছে? আর রিটেন পরীক্ষা ভালো করলে আপনার চাকরি আটকানোর কেউ নাই। কারণ ভাইভাতে নম্বর থাকে কত? ভাইভাতে নম্বর থাকে কত? 25। আপনি যদি ভালো পোশাক আশাক পরে যান, সাথে সাথে বেয়াদবি না করেন, ঠিক আছে, প্রশ্ন যেগুলো পারেন সুন্দরভাবে উত্তর দেন, যেগুলো না পারেন পোলাইটলি সরি বলেন, স্যারদের কাছে সারেন্ডার করেন। হ্যাঁ, আপনাকে স্যারেরা কখনোই মিনিমাম আপনাকে 15 নিচে দিবে না যদি স্যারদের সাথে আপনি বেয়াদবি না করেন।
আপনি দেখবেন ব্যাংকের ভাইবার একটা ইয়া বের হয়েছিল, এভারেজ হচ্ছে 20+ হচ্ছে রেজাল্ট, মানে নম্বর আউট অফ 25। সো ভাইবাটা আহামরি কিছু না। ভাইবার বাংলা হচ্ছে সাক্ষাৎকার, ভাইবা কোনো পরীক্ষা না। আপনার পোশাক আশাক দেখবে, আপনি বেয়াদবি করেন না কিনা স্যারদের সাথে, মানে করেন কিনা, বা আপনি স্যারদের কমান মানেন কিনা, কোনো কিছু না পারলে স্বীকার করেন কিনা নিজের সীমাবদ্ধতা, এগুলা ভাইবাতে দেখে। ঠিক আছে, ভাইবা আদৌ কোনো পরীক্ষা না। এখানে আপনি এমনিতেই পজিশনের মধ্যে মোটামুটি 20+ পাই যাবেন, আর আপনি 2-4টা প্রশ্ন পারলে আপনার 20-22 দিয়ে দিবে। তাহলে মূল খেলা হচ্ছে কোথায়? এই যে এখানে রিটেনে হচ্ছে মূল খেলা। আপনি যদি রিটেন পরীক্ষায় ভালো করেন তাহলে আপনার চাকরি, আমি কি বললাম, আটকানোর কেউ নাই। ঠিক আছে, প্রাইভেট ব্যাংক আর সরকারি ব্যাংকের মধ্যে একটা পার্থক্য আছে। প্রাইভেট ব্যাংকে 3টা ধাপ, প্রিলি, রিটেন, ভাইবা। সরি কি বললাম না, মানে প্রাইভেট ব্যাংক এবং সরকারি ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ার একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে সরকারি ব্যাংকের 3টা ধাপ। একটা হচ্ছে প্রথমে প্রিলি হয়, এরপরে রিটেন হয়। প্রিলি রিটেনে তো আপনার চেহারা দেখার কিছু নাই, আপনি কালা ধলা খাটো না টেপা দেখার কিচ্ছু দরকার নেই। আপনি কোন ইউনিভার্সিটি এটাও দেখার সুযোগ নাই, আপনার কোন সাবজেক্ট এটাও দেখার সুযোগ নাই, আপনার সিজিপিএ কত এটাও দেখার সুযোগ নাই, জাস্ট আবেদনের যোগ্যতা থাকলেই হয়। হ্যাঁ, রিটেন পর্যন্ত। ভাইভাতে 25, আমি তো বললাম ভাইবার নাম্বারে কিছু যায় আসে না। তো সরকারি ব্যাংকে যদি আপনি চাকরি পেতে চান, আপনার ইউনিভার্সিটি, আপনার সাবজেক্ট, আপনার গায়ের রং, আপনার হাইট, এগুলা আপনাকে আটকানোর কোনো সুযোগ নাই, চাকরি হয়ে যাবে। আর প্রাইভেট ব্যাংকে আগেই ভাইবা, দেখুন অনেক প্রাইভেট ব্যাংকে আগে ভাইবা নেই, হ্যাঁ, ইনিশিয়াল ভাইবা না কি বলে আর কি, হ্যাঁ, আবার অনলাইনেও নেই। হ্যাঁ, আগে আপনারা দেখবে আগে ভাইবা, এখানে পার্থক্য। সরকারি ব্যাংকে শেষে ভাইবা, আর অনেক প্রাইভেট ব্যাংক দেখবেন আগে ভাইবা, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। আর গভর্নমেন্ট ব্যাংক হচ্ছে আগে গুণ বিচারী তারপরে দর্শনধারী, আগে প্রিলি পাস করবেন, আগে রিটেন পাস করবেন, তারপর তাদের সাথে আপনার দেখা হবে। আর প্রাইভেট হচ্ছে আগে দেখা করে নাও, ঠিক আছে, আগে দর্শনধারী, হ্যাঁ, আগে আউটলুক, তারপরে তুমি যদি পরীক্ষা টরীক্ষা থাকে। অনেক জায়গায় পরীক্ষা ছাড়াই নিয়োগ হয়, আবার কিছু কিছু ব্যাংক আছে পরীক্ষা নেয়, কিছু ব্যাংক আছে যথেষ্ট ভালো পাবলিক মানে পরীক্ষা নেয়, যেমন পূবালী ব্যাংক ভালো ওদের নিয়োগ প্রক্রিয়া, উত্তরা ব্যাংক ভালো এদের নিয়োগ প্রক্রিয়া, হ্যাঁ, এদের পাবলিকলি পরীক্ষা হয়ে এদের নিয়োগগুলো হয়। আরো কিছু ব্যাংক আছে যাদের ভালো হয়। আর কিছু ব্যাংকের নিয়োগ যে কেমনে হয় আর জানি না আমি, হ্যাঁ, আমি অন্তত জানি না কেমনে নিয়োগ হয় আর কি। ঠিক আছে, ওদের সার্কুলারও দেখি না, ওই ব্যাংক যে কারা চালায় তাও জানি না। ঠিক আছে, তো যাই হোক, এখানে এই গভর্নমেন্ট আর ইসে ব্যাংকের মধ্যে একটা পার্থক্য আছে প্রাইভেট ব্যাংকের মধ্যে আর কি, হ্যাঁ, নিয়োগের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, গভর্নমেন্ট ব্যাংক আর হচ্ছে প্রাইভেট ব্যাংকে নিয়োগের মধ্যে আরেকটা পার্থক্য আছে, রিকোয়ারমেন্ট বা কি কি যোগ্যতার মধ্যে। সরকারি ব্যাংকের চাকরির, বাংলাদেশ ব্যাংকের এডি সহ সিনিয়র অফিসার বা অফিসার ক্যাশ যে সার্কুলার গুলো হয়, সেখানে যে যোগ্যতা চাই খুবই একদম মিনিমাম যোগ্যতা চাই। কিরকম বলে যে আপনি যে কোনো সাবজেক্টে পড়ে আসেন, এরপর কি বলে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়, যে কোনো কলেজ, ঠিক আছে, নদীর উপর থেকে পড়ে আসেন, তাদের দেখার বিষয় না। এরপর বলে কি, একটা দ্বিতীয় শ্রেণীর রেজাল্টও যদি থাকে, 2.25 সিজিপিএ যদি আপনার অনার্সে থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং সব থেকে ইয়া হচ্ছে আপনার কোনো এক্সপেরিয়েন্সই চায় না, হ্যাঁ, কোন এক্সপেরিয়েন্স দরকার, একদম ফ্রেশার, জাস্ট আপনি প্রিলি রিটেন পরীক্ষা ভালো করলে আপনার চাকরি হবে। কিন্তু প্রাইভেট কিছু মানে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো বা প্রাইভেট ব্যাংকগুলো দেখবেন বলে দেয় সিজিপিএ 3.5, এরকম অনেক জায়গায় বলে, এরকম 3.5 হ্যানতেন, যাতে আপনি না আবেদন না করতে পারেন আর কি। তারপর বলবে যে অমুক বিশ্ববিদ্যালয়ের অমুক ডিপার্টমেন্ট থেকে পাস করতে হবে, আইবিএ থেকে পাস করতে হবে, অমুক ইউনিভার্সিটির নাম উল্লেখ করে দেয়, ওই ইউনিভার্সিটির আইবিএ হইতে হবে, অন্য ইউনিভার্সিটির আইবিএ হলে হবে না, হ্যাঁ, এইরকম কিছু মানে নকশা আর কি, সাবজেক্টের নাম উল্লেখ করে দেয়, ওই সাবজেক্টে পাস করা লাগবে, নইলে আর হবে না। ঠিক আছে, তো এখানে আপনি কিছু সুবিধা পাবেন। আবার অভিজ্ঞতা তো আছেই, আপনি একদম ফ্রেশার, আপনি জাস্ট অনার্স শেষ করছেন কিংবা মাস্টার শেষ করছেন, আপনার অভিজ্ঞতা এলো কই থেকে? অভিজ্ঞতা থাকলে কি আর আপনি চাকরি করতে যান নাকি? তাই তো আপনি ওইটাই করতে পারেন। একটা অভিজ্ঞতা চাই বয়ে থাকবো 2 বছর, 1 বছর, 3 বছর, মানে অনেক বাধ্যবাধকতা, অনেক বাধা। তো সেক্ষেত্রে আপনি গভর্নমেন্টে নো বাধা। ঠিক আছে, এখানে অনেক না অভিজ্ঞতা চাই, না জটিল কোনো অনেক বেশি অতিরিক্ত সিজিপিএ চাই, না জটিল কোনো সাবজেক্টে চাই, না নাকি কোনো ইউনিভার্সিটির নাম উল্লেখ করে দেয়, কিছু উল্লেখ করে দেয় না। আপনি জাস্ট রিটেন পরীক্ষা ভালো তো চাকরি। বাট আপনি যদি জাস্ট গভর্নমেন্ট থেকে প্রাইভেটের দিকে শিফট হবেন, হাই সিজিপিএ চাবে, হাই সাবজেক্ট চাবে, হাই বিশ্ববিদ্যালয়ের নাম সব বলে দেয় আর কি। সো গভর্নমেন্ট চাকরির মানে যে নিয়োগ প্রক্রিয়া ব্যাংকের, এটা হচ্ছে আপনার জন্য একদম পারফেক্ট একটা জায়গা,
জাস্ট রিটেন পরীক্ষাটা ভালো করবেন, আপনার চাকরি হয়ে যাবে। ঠিক আছে, আপনার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই আচ্ছা ওকে গেল। একজন বলছে ইসলামী ব্যাংক তো নাম করছে। আচ্ছা 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 এখন আচ্ছা তাহলে আর কি কি গেল? এই তো আর কি আছে? সিনিয়র অফিসার। আচ্ছা তাহলে হচ্ছে এবার আমি একটু চয়েস লিস্ট নিয়ে বলি। হ্যাঁ, একটু চয়েস লিস্ট নিয়ে বলি। আপনারা কি কি পদে হচ্ছে ইয়া করতে পারেন আর কি। হ্যাঁ, চয়েস লিস্ট নিয়ে বলি। আচ্ছা আচ্ছা আপনাদের কোনো প্রশ্ন থাকে? এনি কোশ্চেন, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে একটু করেন, আমি আপনাদের একটু কোশ্চেন উত্তর দিব 5 মিনিট। তারপর আমি চয়েস লিস্ট সম্পর্কে আলোচনা করব, কোন ব্যাংকের কি সুবিধা, কোন ব্যাংকে কি অসুবিধা সব বলে দেব। হ্যাঁ, একটু চয়েস, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলেন এই ফাঁকে, আমি আপনাদের কিছু প্রশ্ন নেই। সরকারি চাকরি পাওয়ার জন্য কি বাবা মায়ের জমিতে বাড়ি থাকা লাগে? চায় বাবা মায়ের কোনো জমি বাড়ি নেই, নানা বাড়িতে থাকে, নানা বাড়িতে ঠিকানা দেয়, এক্ষেত্রে চাকরি পেতে কি সমস্যা হতে পারে? আচ্ছা শোনেন, সরকারি চাকরিতে হচ্ছে যে বাবা মায়ের জমি থাকতে হবে নিজের নামে, বিষয়টা এরকম না। আপনার বাবার নামে জমি নাই কিন্তু আপনার দাদার নামে আছে, আপনি ওয়ারিশ সূত্রে সেখানকার সম্পত্তির মালিক, আপনার চাকরি পেতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার মায়ের নামে নাই, বাট আপনার নানা বিশেষ, আপনার মা তো আপনার নানা বাড়িতে অংশ পাবে। ঠিক আছে, আপনি সেখানে আপনি দিতে পারেন, কারণ আপনার মা ওখানে জমি আছে। ঠিক আছে, মানে উত্তরাধিকার সূত্রে পাবেন। সো বাপ মায়ের নামে দলিল থাকা লাগবে, বিষয়টা এরকম না। ঠিক আছে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আপনার দাদার থাকলেই হবে বা আপনার নানার থাকলেই হবে। ঠিক আছে, বাপের নিজের নামে থাকতে হবে দলিল, মায়ের নিজের নামে থাকতে হবে দলিল, বিষয়টা এরকম না। ঠিক আছে, আচ্ছা আর কোনো প্রশ্ন আমাকে একটু কমেন্ট করেন যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা বই সম্পর্কে বলবো, প্যানেল সম্পর্কে বলবো। আচ্ছা আচ্ছা প্যানেল সম্পর্কে একটু বলবো আমি। হ্যাঁ, প্যানেল সম্পর্কে জানতে চাইছেন। প্যানেল, একজন বলছে ব্যাংক জব তো কমার্সের স্টুডেন্টদের, তাই না? কোন বা আমাদের এলাকায় একটা প্রবাদ আছে যে সারা রাত সোনা বানের কিসা শুনাইলাম, সারা রাত সোনা বানের কিসা শুনছে, সকালবেলা কয় যে আচ্ছা সারা রাত কিসা শুনলাম, সোনা বানকে পোলা নামাইয়া। এই অবস্থা। আমি এতক্ষণ যাবত বলতেছি যে আপনি নাচানাচি সাবজেক্টে পড়লেও ব্যাংকে আবেদন করতে পারবেন, সায়েন্স আর্টস কমার্স, হ্যাঁ গান নাচ যে কোনো সাবজেক্টে। এখন একজন বলতেছে যে এতক্ষণ বকবক করার পরে বলতেছে ব্যাংকে শুধু কমার্সের স্টুডেন্টদেরকে, তাই না? মানে ওই কিসার মতো অবস্থা। তাহলে এতক্ষণ কি শুনলেন? হ্যাঁ, মানে পুরাই পণ্যশ্রম, মানে আপনার মনোযোগ নাই আর কি। যদি এরকম মনোযোগের অবস্থা হয় আপনার, তাহলে আপনার জন্য ব্যাংকের চাকরি না। ব্যাংকার হইতে হলে আপনাকে স্মার্ট হইতে হবে, কারণ একটু ইরেগুলার হবেন, অন্যমনস্ক হবেন, টাকা 10,000-এর জায়গায় 1 লাখ আরেকজনের দিয়ে দিবেন। হ্যাঁ, পরে আর জরিমানা দেওয়া আর কি। ঠিক আছে, এত অন্যমনস্ক হইলে আপনার জন্য ব্যাংক না। ব্যাংকে চাকরি করতে হলে আপনাকে সিনসিয়ার হইতে হবে, মনোযোগী হইতে হবে। অমনোযোগী হইলে আপনি ধরা খেয়ে যাবেন। ঠিক আছে, জরিমানা দিতে দিতে জীবন শেষ। ব্যাংকে সবাই আবেদন করতে পারে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ব্যাংকে প্যানেল নিয়ে একটু বলি আমি। হ্যাঁ, আচ্ছা প্যানেল নিয়ে কয়েকজন জানতে চাইছেন। প্যানেল, আচ্ছা ব্যাংকে প্যানেল, আচ্ছা ব্যাংকে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম মনে হয় গত 1-2 দিন আগে। আচ্ছা শুনেন, ব্যাংক জবের আরেকটা স্পেশাল সুবিধা যদি বলেন, স্পেশাল ফ্যাসিলিটি বলেন, সেটা হচ্ছে প্যানেল সুবিধা। কি প্যানেল? প্যানেল কি জিনিস? হোয়াট ইজ প্যানেল? আপনারা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি, এনিহোয়ার, আপনারা কি করেন? প্রথমে পরীক্ষা দেন। পরীক্ষা দেওয়ার পরে তারা একটা লিস্ট প্রকাশ করে যে এতজন মেরিট লিস্ট আবেদন পাইছে, 1 থেকে 1000 জন বা 1 থেকে 2000 জন। তো 1 থেকে 1000 জন সবাই তো ভর্তি হয় না, তখন কি করেন? পিছন থেকে ডাকে যে 1 থেকে 1000 শেষ, এবার 1001 থেকে 1500 পর্যন্ত আরো 500 কে ডাকে।
সে 500 থেকে আবার ধরেন 300 জয়েন করে, এবার 1501 থেকে আবার 2000 পর্যন্ত আবার 500 কে রাখে, অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকে ডাকতে থাকে। ঠিক একইভাবে এই ব্যাংকের প্যানেলও একই অবস্থা। প্রথমে হচ্ছে আপনার মেরিট লিস্ট দিব, প্রথমে মেরিট লিস্ট দিবে একবার। তো মেরিট লিস্টে ধরেন পদ আছে 2000 পদ, 2000 পদ আছে। তো ফার্স্ট মেরিট লিস্টে ধরেন যে এখানে 1200 জন না, ধরেন 1500 জন জয়েন করলো, 1500 জন জয়েন করলো, বাকি 500 জন খালি রয়ে গেল। কয়জন বাকি রয়ে গেল? 500টা পদ খালি রয়ে গেল। এরপরে আবার ধরেন যে 500 কে ডাকবে, 500 তে জয়েন করলো ধরেন 300, আবার খালি রয়ে গেল কত? 200, আবার এখান থেকে 200 ডাকবে, ধরেন জয়েন করলো 150 জন, আবার খালি রয়ে গেল 50 জন, আবার ডাকলো 50 জন, জয়েন করলো 45 জন, খালি রয়ে গেল 5টা, আবার 5 জনকে ডাকবে, 5 জন ধরেন জয়েন করলো। এভাবে ডাকতেই থাকবে ওই পদ ফিল আপ না হওয়া পর্যন্ত। এটাকে বলা হয় প্যানেল, মানে অনেকটা বিশ্ববিদ্যালয়ের ওয়েটিং লিস্টের মতো, ঠিক আছে? তো এই প্যানেল সুবিধার কারণে হচ্ছে কি হয় জানেন, আপনি ধরেন একটা ভাইভা দিয়ে ঘুম পাচ্ছেন, না চাকরি তো মনে আমার হবে না, দেখবেন কয়দিন পরে ধরেন 6 মাস বা 1 বছর পরে এই প্যানেল থেকে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে। হ্যাঁ, আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে, আপনি বললেন কি ব্যাপার, আমি তো এই পরীক্ষা কবে দিয়েছি ভুলেই গেছি। হ্যাঁ, তখন দেখবেন যে আপনার চাকরি হয়ে গেছে এই প্যানেল থেকে। কারণ 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার পর্যন্ত প্যানেল রাখে। একজনের জন্য প্যানেল রাখছে, একটা পদ খালি ছিল তার জন্য প্যানেল রাখছে, এমন নজিরও আছে, একটা পদ ফিল আপ হয় নাই, প্যানেল রাখছে, ঠিক আছে? সো দিস ইজ প্যানেল, ব্যাংক প্যানেল। ওকে, আর কি আছে বলেন? আচ্ছা, ব্যাংকের পরীক্ষা কি নিজ নিজ জেলায় হয় না? মানে সরকারি ব্যাংকের যত পরীক্ষা আছে সেটা বাংলাদেশ ব্যাংকের এডি অফিসার, ক্যাশ বা সিনিয়র অফিসার বা এনি, হ্যাঁ, সরকারি ব্যাংকের সব পরীক্ষা ঢাকাতে হয়। ঢাকার বাইরে ব্যাংকের, সরকারি ব্যাংকের কোনো পরীক্ষা হয় না, শুধুমাত্র ঢাকাতে পরীক্ষা হয়, ঠিক আছে? ঢাকার বাইরে কোনো পরীক্ষা নাই ব্যাংকের। আচ্ছা, আর কি আছে? পরীক্ষা ঢাকাতে হয়, হ্যাঁ। আচ্ছা, একজন বলছে আচ্ছা আপনাদের হচ্ছে স্থায়ী ঠিকানা নিয়ে অনেক কনফিউশন আছে, দেখেন। আচ্ছা, স্থায়ী ঠিকানা নিয়ে একটু বলি। আপনি আপনার স্থায়ী ঠিকানা ওইখানে দিবেন যেখানে আপনার পৈতৃক সম্পত্তি আছে, দাদার সম্পত্তি আছে, আপনার মায়ের সম্পত্তি আছে, আপনার মায়ের মানে নানা বাড়ি হোক দাদা বাড়ি হোক, আপনি সেখানে দিবেন। হ্যাঁ, ঠিক আছে? আপনার মায়ের নামে জমি না থাকলেও হবে, আপনার বাবার নামে জমি না থাকলেও হবে, আপনার দাদা নানার নামে থাকলেই হলো, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে, যারা মেয়ে আছেন মেয়েদের স্থায়ী ঠিকানা 2টা দেওয়া যায়। হ্যাঁ, 2টা সুবিধা। ধরেন আপনি মেয়েরা যারা আছেন তারা হচ্ছে বাবার ঠিকানা দিতে পারেন, আর যদি বিবাহিত হন তাহলে হাজবেন্ডের ঠিকানা দিতে পারেন। যে জেলায় যদি জেলা কোটা থাকে, অনেক সময় থাকে না যে ওই জেলায় নিয়োগ হবে, ওই জেলায় নিয়োগ হবে না, হ্যাঁ, বলে দেয় যে আবেদনে শুধুমাত্র ওই জেলার লোকজন আবেদন করতে পারবে। ওইটা যদি আপনার শ্বশুর বাড়ির এলাকায় হয় তাহলে আপনি আপনার জামাই ঠিকানা দিয়ে আবেদন করতে পারবেন। এখন ওই জেলা যদি আপনার বাপের এলাকা হয় আপনি বাপের ঠিকানা দিয়ে আবেদন করতে পারবেন। মেয়েদের সব জায়গায় ডাবল সুবিধা, বোঝা গেছে? সব জায়গায় ডাবল সুবিধা, বুঝছেন? জামাইয়ের বাড়ি ওখানে আবেদন করতে পারবে, আবার বাপের বাড়ি থেকে আবেদন করতে পারবে, সব দিক দিয়ে সুবিধা। পোলাদের কিন্তু শ্বশুর বাড়ি থেকে আবেদন করার সুযোগ নেই, এদের কপাল পোড়া আর কি, ছেলেদের। এরা একমাত্র বাপের বাড়ি স্থায়ী ঠিকানা দিয়ে আবেদন করতে পারবেন আর কি, এছাড়া অন্য কারো সুযোগ নাই অন্য ঠিকানা ব্যবহার করার। একমাত্র পিতা মানে পৈতৃক যে ইয়া আছে আপনি একমাত্র সেখানেই ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ওকে, আচ্ছা আমি ব্যাংকের ইয়াগুলা একটু বলি। হ্যাঁ, কোন ব্যাংকের কি কি সুবিধা আছে একটু বলি। কোন ব্যাংকের কি কি সুবিধা দেখেন, আপনারা যারা ওই সরকারি ব্যাংকে আবেদন করবেন, এই সরকারি ব্যাংকের মধ্যে হচ্ছে 2টা ক্যাটাগরি আছে, 2টা ক্যাটাগরি না, মোটামুটি 3টা ক্যাটাগরি আছে, একটু বলি। 1 নম্বরে হচ্ছে একটা ক্যাটাগরি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। কি কি বাণিজ্যিক ব্যাংক কোনগুলা? যেমন সোনালী, রূপালী, অগ্রণী, বিডিবিএল, হ্যাঁ, তারপরে হচ্ছে আরো যেগুলো বাণিজ্যিক কার্যক্রম গুলা উদ্দেশ্যে বানানো হয়েছে।
হ্যাঁ, এগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। আরেকটা হচ্ছে বিশেষায়িত ব্যাংক, স্পেশালাইজড ব্যাংক। স্পেশালাইজড ব্যাংক কোনগুলা? যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক, যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, যেমন প্রবাসী কল্যাণ ব্যাংক, এগুলো হচ্ছে স্পেশালাইজড ব্যাংক। আরেকটা হচ্ছে 3 নম্বর আরেকটা ক্যাটাগরি বললাম, আর্থিক প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠান কি? দে আর নট ব্যাংক, তারা ব্যাংক না। আপনি গিয়া সেখানে অ্যাকাউন্ট করতে পারবেন না। হ্যাঁ, আপনি গিয়া বলবেন না যে আমি একটা এফডিআর করি, আপনি একটা মাসিক ডিপিএস করি। তারা আর্থিক প্রতিষ্ঠান। যেমন আইসিবি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, এটা ব্যাংক না, কিন্তু ব্যাংকের সাথে পরীক্ষা হয়। আবার হচ্ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, এটা ব্যাংক না, কিন্তু ব্যাংকের সাথে পরীক্ষা হয়। হ্যাঁ, এই জন্য হচ্ছে আপনারা দেখবেন সার্কুলার লেখা থাকে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ, সমন্বিত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান। ঠিক আছে, তাহলে এগুলা হচ্ছে ব্যাংকের ক্যাটাগরি। যেমন বাণিজ্যিক ব্যাংক, যেমন বললাম আলহামদুলিল্লাহ, বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক কোনগুলা? ওই যে সোনালী, রূপালী, অগ্রণী, বিডিবিএল, আর কি কি আছে, এগুলা আছে, এই টাইপের গুলা। হ্যাঁ, বিশেষায়িত ব্যাংক, স্পেশালাইজড ব্যাংক। স্পেশালাইজড ব্যাংক কোনগুলা? এই যে বাংলাদেশ কৃষি ব্যাংক, মানে বিকেবি, যেটা আর কি বিকেবি, তারপরে রাইকার রাক, রাইকার কাব, রাকাব, তারপর হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক, এগুলা হচ্ছে স্পেশালাইজড ব্যাংক। হ্যাঁ, স্পেশালাইজড ব্যাংক। আর আর্থিক প্রতিষ্ঠান কোনগুলো আছে? আর্থিক প্রতিষ্ঠান কোনগুলো আছে? আইসিবি, ইনভেস্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, তারপরে হচ্ছে হাইগার হাউস, বস্কার বি, ল সাথে ড অনেশ্বর, হাউস বিল্ডিং। এখন একটু বলি, আপনারা যখন চয়েস লিস্ট দিবেন তখন দেখবেন এখানে আমি একটু কথা বলে রাখি, ব্যাংকের চয়েস লিস্ট সম্পর্কে আমি একটু কথা বলে রাখি। আপনার যখন পিরিত করার সময় কয় না, পিরিতের পেতনি ভালো। হ্যাঁ, আপনি যারা পছন্দ করেন, কালা হোক, ধলা হোক, টেপা হোক, যাই হোক, শুকনা হোক, মোটা হোক, এটা আপনার তারে ভালো লাগে, আপনি তারই পছন্দ করবেন, আপনি তারই বিয়ে করবেন, আপনি তার লগেই থাকবেন। এখানে আরেকজনে তারে ভালো লাগলো কি লাগলো না সেটার ম্যাটার করে না। সো আপনি যখন এই চয়েস লিস্ট গুলা দিবেন, হ্যাঁ, যে ধরেন যে ওই সকিনারে মানে সবার ভালো লাগে, কিন্তু আপনার সকিনারে ভালো লাগে না, আপনার চোখে সকিনারের রূপ যৌবন কিছুই ভালো লাগে না। হ্যাঁ, আপনার ধরেন ওই অমুক এক রহিম রে ভালো লাগে, কিন্তু রহিম রে কোনো মেয়েই পছন্দ করে না, রহিম একটা বকাটে ছেলে, কিন্তু আপনারও রহিম রে পছন্দ। বিষয়টা হচ্ছে এরকম। এই চাকরির যে মানে ইয়াগুলা আছে, প্রতিষ্ঠানগুলা আছে, সবাই ওটা পছন্দ করে, দেখছে আপনার ওইটাই পছন্দ করতে হবে, বিষয়টা তা না। আপনি সুবিধা অসুবিধা জানবেন, এরপরে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি দেবেন। তো নরমালি যারা মানে আর্থিক প্রতিষ্ঠানগুলা, দে আর নট ব্যাংক। আমি আবার বলি, দে আর নট ব্যাংক, এরা ব্যাংক না। তো এই প্রতিষ্ঠানগুলোতে আপনি চাকরি করলে, হাউস বিল্ডিং, আইসিবি, আপনি একটা গভর্নমেন্ট নিয়োগ ব্যাংকের সাথে, কিন্তু আপনি একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানে মতো চাকরি করবেন, অন্যান্য সরকারি অফিস যেরকম, এখানে একই অবস্থা। ঠিক আছে, এখানেও একই টাইপের মানে কর্ম পরিবেশ। এবং এগুলা হচ্ছে শহরে, এগুলা কোনো গ্রামে নাই। এগুলা কোথায় পোস্টিং হবে? শহরে পোস্টিং হবে। এইগুলা শাখা খুব কম, খুব বেশি না, শহরে পোস্টিং হয় এদেরকে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, হাসি শুরু হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখেন বাণিজ্যিক ব্যাংকগুলা হচ্ছে যেগুলা হচ্ছে সোনালী, রূপালী, অগ্রণী, এই টাইপের যে ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলা ম্যাক্সিমাম বাণিজ্যিক ইয়াগুলা, জনতা, হ্যাঁ, জনতা ব্যাংক, এগুলা আরো আছে, লিখলাম না, সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, এগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক মানে এমন কোনো কাজ নাই তারা করে না। হ্যাঁ, একদম ঝাড়ুদারের বেতন থেকে শুরু করে সচিবের বেতন, সব বেতন ভাতা যা যা আছে, এলসি করা, এফডিআর করা, টাকা ট্রান্সফার, মানে যা যা আছে একটা ব্যাংকে, লোন দেওয়া নেয়া, হ্যাঁ, সব হচ্ছে এই ব্যাংকগুলো করে, বাণিজ্যিক যত অ্যাক্টিভিটিস আছে। সো এই ব্যাংকগুলো হচ্ছে আপনার একদম সিপাসাপা। কোথায় শাখা হচ্ছে? সিপাসাপায় শাখা আছে, একদম সারা বাংলাদেশে এদের ব্রাঞ্চ আছে। হ্যাঁ, একদম রুট লেভেল টু আপার লেভেল, শহর, গ্রাম, উপশহর, উপজেলা, থানা, বিভিন্ন জায়গায় এদের ব্রাঞ্চ আছে। সো এই ব্যাংকগুলোতে আপনি চাকরি করলে আপনি আপনার এলাকাতে পোস্টিং নিতে পারবেন, আপনি কিছু সময় শহরে থাকতে পারবেন, কিছু সময় গ্রামে থাকতে পারবেন, কিছু সময় উপজেলায় থাকতে পারবেন, যেহেতু অনেক ব্রাঞ্চ, তাদের অনেক শাখা। সো তা আপনি এদেরকে চয়েস দিলে আপনি
সব যে কোনো জায়গায় সুবিধা মতো জায়গায় পোস্টিং নিতে পারবেন। ঠিক আছে, সারা বাংলাদেশে এদের ব্রাঞ্চ আছে। আচ্ছা, আর এই যে রাকা কৃষি ব্যাংক, বাংলা কৃষি ব্যাংক আর রাকাবের ক্ষেত্রে বলছিলাম যে এরা হচ্ছে এই দুটা ব্যাংক হচ্ছে, কৃষি ব্যাংক হচ্ছে 6টা বিভাগে আছে, আর রাকাব হচ্ছে বা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হচ্ছে 2টা বিভাগে আছে। সো এগুলা একটু বুঝে দিবেন, যাদের বাড়ি রংপুর এই টাইপের একটু বুঝে চয়েস দিবেন রাকাব আর কৃষি ব্যাংকের ক্ষেত্রে। আচ্ছা, এগুলো হচ্ছে বিশেষায়িত ব্যাংক। এই যে প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, প্রবাসী কল্যাণ ব্যাংকেরও খুব বেশি শাখা নাই অন্যান্য ব্যাংকের মতো, এদের শাখা কম। ঠিক আছে, এদের শাখা কম। প্রবাসী কল্যাণ ব্যাংকের খুব শাখা বেশি হচ্ছে এগুলা, এই সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, এদের শাখা বেশি। হাউস বিল্ডিং, আইসিবি এদেরও খুব শাখা আছে শহরগুলোতে, গ্রামে এদের কোনো শাখা নেই। মানে আইসিবি হাউস বিল্ডিং এ চাকরি করলে আপনি জীবনেও গ্রামে যাইতে পারবেন না, কারণ গ্রামে শাখাই নেই, আপনি যাবেন কেমনে? ঠিক আছে, আচ্ছা এই টাইপের ব্যাংক আছে। আচ্ছা, এখন একটু সুবিধা বলি, যেহেতু এগুলো বাণিজ্যিক ব্যাংক, এগুলো কি ব্যাংক? বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক, এখন বাণিজ্যিক ব্যাংক কি করে? বাণিজ্য সম্পর্কিত যত অ্যাক্টিভিটিস আছে, হ্যাঁ, এই ব্যাংকগুলা কি করে? বাণিজ্য করে। এখন বাণিজ্য করলে কি হয়? টাকা লাভ হয়। কি হয়? টাকা তারা হচ্ছে কি করে? লাভ করে। হ্যাঁ, টাকা লাভ করে। এখন এই ব্যাংক সারা বছর এই তার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার ফলে যে প্রফিট করে সেখান থেকে তারা হচ্ছে যে লাভ করে, সেখানে একটা পার্ট হচ্ছে, এই লাভের একটা পার্ট হচ্ছে এই এমপ্লয়ীদেরকে খুশি করার জন্য দেয় আর কি। হ্যাঁ, মানে পুরস্কার স্বরূপ। এটাকে বলা হয় ইনসেনটিভ। এটাকে বলা হয় কি? ইনসেনটিভ। ইনসেনটিভ, ইনসেনটিভ, এটাকে বলা হয় কি? ইনসেনটিভ। আচ্ছা, এখন এই বাণিজ্যিক ব্যাংকগুলোতে একটু বেশি পরিমাণ ইনসেনটিভ দেয়। কিরকম? মোটামুটি 3 থেকে 5টা পর্যন্ত দেয়। 3-4টা বা 4.5টা, ধরেন যে 4টা বা 5টা পর্যন্ত দেওয়ার নজির আছে আর কি। 3টা, 4টা, 5টা পর্যন্ত ইনসেনটিভ দেয়। ধরেন আপনি 12 মাসে বেতন পাইতেছেন 12 বার, আর এই 5টা ইনসেনটিভ দেওয়া বা 4টা ইনসেনটিভ দেওয়া মানে আপনি 4 মাসের বেসিকের সমান আরো বেতন পাবেন, আরো বেতন পাবেন। ঠিক আছে, সো এই বাণিজ্যিক ব্যাংকগুলোতে একটু আর্থিক সুবিধা বেশি। আর এই যে কৃষি ব্যাংক, রাকাব, হ্যাঁ হ্যাঁ, এদের একটু কম। এদের একটাও দেয় মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে দেয় না, মানে একটু এরকম কম, যেহেতু তারা বাণিজ্যিক ব্যাংক না। হ্যাঁ, আবার এই যে হাউস বিল্ডিং ফাইন্যান্স, আইসিবি, এদের আবার ভালো ইনসেনটিভ, এদের এখানেও আপনি ইনসেনটিভ সুবিধাটা পাবেন। ঠিক আছে, তা আমি মানে ব্যাংকের চাকরি সম্পর্কে একটা প্রবাদ আছে যে চাকরি 12 মাস, বেতন 18 মাস। সেটা কিরকম? ধরেন 12 মাসে আপনি 12 মাসের বেতন পাইতেছেন, এরপরে কোন ব্যাংক 6টা ইনসেনটিভ দেয়, তাহলে ধরেন 5টা ইনসেনটিভ মানে 5 মাসের বেসিক, আবার ঈদ আর কুরবানিতে আরো 2টা বেসিক পাবেন, 5 আর 2 কত? 7, এরকম মিলা ধর 12 আর 6 কত হয়? 18, আর 1 মানে 7, 19, মানে 18 বা 19 বেসিক আপনি বেতন পাইতেছেন বছরে। 18 মাস কি 1.5 বছর না? এই জন্য বলে যে ব্যাংকের চাকরি মানে বেতন 12 মাস, চাকরি 12 মাস, বেতন 18 মাস। ওই যে ইনসেনটিভ পাইতেছে, এটা কিন্তু অন্য চাকরিতে নাই, আর্থিক প্রতিষ্ঠান ছাড়া। সো 12 মাসের চাকরি করলে আপনি ওই ইনসেনটিভ, এই সেই ভাতা, বোনাস টোনাস মিলা ওই 18 মাসের বেসিকের সমানে বেতন পাইতেছেন। ঠিক আছে, এই জন্য বলে যে চাকরি 12 মাস, বেতন 18 মাস। ক্লিয়ার? আচ্ছা, এই এটা হচ্ছে। আচ্ছা, এখন দেখেন, আপনারা প্রায় একটা প্রশ্ন করেন যে ভাই কাজের প্রেসার কেমন, কোন ব্যাংকের কাজের প্রেসার কম? আচ্ছা, আমার মোটামুটি 6 বছরের অভিজ্ঞতা থেকে বলি, ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা। আমি 3টা ব্যাংকে কাজ করছি। পূবালী ব্যাংকে প্রথম চাকরি ছিল, এরপর সোনালী ব্যাংকে, এরপর কৃষি ব্যাংকে। তো 3 ব্যাংকে কাজের অভিজ্ঞতায় আমি আপনাদেরকে বলবো, বিভিন্ন শাখায় কাজ করার, বিভিন্ন ঢাকাতে কাজ করছি, ঢাকার বাইরে কাজ করছি, ইউনিয়ন লেভেলে কাজ করছি। হ্যাঁ, তো আমার অভিজ্ঞতা যেটা আমি দেখছি বা অন্যান্য কলিগদের সাথেও যেটা আমি দেখছি অন্য ব্যাংকের, সেটা হচ্ছে একই ব্যাংকের, ধরেন আপনি সোনালী ব্যাংকে চাকরি করেন, এখন সোনালী ব্যাংকের যে বড় ব্রাঞ্চ গুলো আছে, ধরেন উপজেলা ব্রাঞ্চ বা জেলা ব্রাঞ্চ, ওখানে অনেক লেনদেন হয়, ভাতাই দেয় ধরেন প্রায় 20-50 পদের ভাতা, তাহলে ওইখানে কি কাজের চাপ একটু বেশি থাকবে। ধরেন সোনালী ব্যাংকের জেলা শাখায় চাপ বেশি, উপজেলা শাখায় চাপ বেশি। এখন আপনি যদি ইউনিয়ন পর্যায়ে যান, ওখানে তো লোকজন যাই কম, সেখানে আবার চাপ কম। সো একই ব্যাংকের বিভিন্ন শাখা ভেদে, অবস্থান ভেদে, এলাকা ভেদে, গুরুত্ব ভেদে চাপ কম বেশি হইতে পারে। আপনি আজীবন চাপের ব্রাঞ্চে থাকবেন না,
আবার আপনি আজীবন রিল্যাক্সের ব্রাঞ্চও থাকবেন না। ঠিক একইভাবে অন্যান্য যে শাখা, ধরো অন্যান্য যে ব্যাংক আছে, সেটা কৃষি ব্যাংক হোক, সেটা রাজশাহী কৃষি ব্যাংক হোক, কিংবা প্রবাসী কল্যাণ ব্যাংক হোক, একই ঘটনা। যে কোনো ব্যাংকেরই অবস্থান ভেদে, গুরুত্ব ভেদে, ব্যাংকের অফিস ভেদে কাজের প্রেসার কম বেশি থাকে, এটা স্থায়ী না। আপনি আজ ধরেন একটা ইউনিয়ন শাখায় আছেন, রিল্যাক্স আছেন, কাস্টমার কম, কারণ ওখানে অ্যাক্টিভিটিস কম, বাণিজ্যিক অ্যাক্টিভিটিস একটু থাকে। আপনি উপজেলায় যান, অনেক কাজ, অনেক উপজেলায় অনেক 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 কাজ হয়। আপনি জেলায় যান, আরো কাজ হয়। অর্থাৎ একই ব্যাংকের, একই প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা ভেদে, অবস্থান ভেদে কাজের কম বেশি হয়। সব জায়গায় সবসময় প্রেসার থাকে না, আবার সব জায়গায় রিল্যাক্স থাকে না। সো এইটা চিন্তা করে ব্যাংকের চাকরিতে ঢোকা যাবে না ওখানে কাজের প্রেসার কম, ওখানে কাজের প্রেসার বেশি, এরকম না। তবে হ্যাঁ, ওভারঅল যদি আপনি বলেন যে আমি কিছু প্রতিষ্ঠান আছে যে আগে থেকে জানি যে ওখানে একটু কাজের প্রেসার কম, যেমন ধরেন এই যে প্রবাসী কল্যাণ ব্যাংক, এদের শাখাও কম, আর প্রবাসী কল্যাণ ব্যাংকে কাস্টমার কজন যে জানি না, ঠিক আছে। তারপরে এই যে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, আইসিবি, হ্যাঁ, এগুলাতে কত চাপ নাই ব্যাংকের মতো, একটু রিল্যাক্স আছে অন্য গুণের তুলনায়। আমি বলি নাই যে এখানে কাজ নাই, কাজ আছে, কিন্তু ওই রকম ওই যে অন্যান্য ব্যাংকের মতো কেউ সামনে বয়ে থাকে না, এই আমার এফডিআর করে দেন, এই আমার টাকা দেন, এখন এই আমার টাকা পাঠাই দেন, এই আমার এইটা করেন ওইটা করেন, হ্যাঁ, এত এগুলা ইনস্ট্যান্ট সার্ভিস, অতটা প্রেশার নাই ব্যাংকের মতো। সো এই প্রতিষ্ঠানগুলো একটু আমি বলতে পারি ওইগুলোর তুলনায় কিছুটা রিল্যাক্স আছে, ঠিক আছে, বাট কাজ সব জায়গাতেই আছে। সো আপনি যখন চাকরিতে ঢুকবেন, চাপ কম বা বেশি এগুলা চিন্তা করে ঢোকা যাবে না। এই সব এদিকে চলে গেছে, ঘটনা কি? হ্যাঁ হ্যাঁ, আপনি এটা চিন্তা করে ঢোকা যাবে না যে ওখানে চাপ বেশি, ওখানে চাপ কম। সব অফিসেই চাপ কম চাপ বেশি আছে, এটা অবস্থান ভেদে সময়ের সাথে পরিবর্তিত হয়। ঠিক আছে, ওকে। এখন আপনি টোটাল 11টা প্রতিষ্ঠানের হচ্ছে যে ইয়া আছে আর কি বলে 11টা প্রতিষ্ঠানের আর্থিক প্রতিষ্ঠানের হচ্ছে নিয়োগ আছে। পার্মানেন্টলি যে কোনো একটা ব্যাংকে পোস্টিং এ থাকা যাবে না। আচ্ছা, ব্যাংকের পোস্টিং নিয়ে একটু বলি। আপনি যখন সরকারি যে কম্বাইন্ড বা সমন্বিত ব্যাংকে হচ্ছে আবেদন করবেন, আপনার ওই আবেদনপত্রের যে আবেদনপত্র না, অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনি চাকরি হওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট লেটারে একটা লাইন লেখা থাকে, হ্যাঁ, যে আপনি বাংলাদেশের বা যে কোনো প্রান্তে কাজ করতে ইচ্ছুক, হ্যাঁ, বা অথরিটি আমাকে যেখানে পাঠাবে সেখানে কাজ করতে ইচ্ছুক। ওই সবার শেষে আপনার একটা সই নাই যে আমি সব পরিটরে আমি সই দিলাম, মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার, ওইটা আবার জমা দিতে হয় জয়েনিং এর দিনে। সো আপনি এনি হয়ার আপনার পোস্টিং হইতে পারে। যেমন আমি আমার কথা বলি, আমার বাড়ি মাদারীপুর, আমার সোনালী ব্যাংকের পোস্টিং দিছে ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে। আবার কৃষি ব্যাংকের পোস্টিং ছিল ঢাকাতে। আবার কৃষি ব্যাংকের আরেকটা চাকরি হয়েছে, সেটার পোস্টিং দিছিল পটুয়াখালীর মির্জাগঞ্জের গাবুয়া বাজারে, ঠিক আছে। পূবালী ব্যাংকের পোস্টিং ছিল কি কেরানীগঞ্জ, ঢাকা কেরানীগঞ্জে, ঠিক আছে। সো নিজের এলাকায় পোস্টিং হওয়ার সম্ভাবনা খুব কম, আবার অনেকের হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এক ভাই প্রশ্ন করছে যে ব্যাংকের কোন একটা শাখায় আজীবন থাকা যায় না। না, ব্যাংকের প্রত্যেক বছর না, ব্যাংকে জয়েনিং এর একটা শাখায় আপনি সর্বোচ্চ 3 বছর পর্যন্ত, অফিসিয়াল নিয়ম যে 3 বছর পর্যন্ত আপনি একটা শাখায় থাকতে পারবেন। তবে উপর মহল বা অথরিটি চাইলে আপনাকে 3 বছরের আগে কেন 3 দিন পরেও চাইলে আপনাকে অন্য জায়গায় সরাই নিতে পারে, সেটা অথরিটি চাইলে। আর যদি অথরিটি না চায় তাহলে স্বাভাবিক নিয়ম হচ্ছে আপনি 3 বছর পর একটা শাখায় 3 বছর থাকতে পারবেন। 3 বছর পর আপনাকে অন্য শাখায় বদলি করা হবে। তবে প্র্যাকটিক্যালি দেখা যায় অনেকে 4 বছরও হয় বদলি হয় না, আবার অনেকে আছে 4 দিনের মাথায় বদলি হয়ে যায়, 4 মাসে বদলি হয়ে যায়। এটা আসলে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আর কি। তবে আজীবন এক শাখায় থাকার কোনো সুযোগ নাই, ঠিক আছে। সাউন্ড ক্লিয়ার না? ওকে, দেখি। শালার অনলাইন রে ধরে একটা আসার মারা দরকার। আচ্ছা, এখন দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা।
হ্যালো, এখন 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 একটু চেক করে দেখেন, এখন একটু দেখেন। হ্যালো 1 2 3 4 5 6, হ্যালো 1 2 3, মাইক টেস্টিং মাইক টেস্টিং, হ্যালো 1 2 3 4 5 6, এরকম না বলে মাইক টেস্টের সময়। হ্যাঁ ঠিক আছে, ওকে 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 ওকে। আচ্ছা আচ্ছা, আপনাদের একটা ওই চয়েস লিস্ট, মুখে বললে তো লিখতে সময় লাগবে, আমি আপনাদের একটা চয়েস লিস্ট, কি কি সুবিধা, কোন মানে কার কি সুবিধা লাগবে সেই অনুযায়ী একটা চয়েস লিস্ট আমি আমার ইয়াতে দিয়ে দেবো আর কি। হ্যাঁ, মানে আপনারা যে সিনিয়র অফিসার আবেদন করবেন, এখানে আপনার কি কি সুবিধা, কোন ব্যাংকে কি সুবিধা, সেই অনুযায়ী আমি একটা চয়েস লিস্ট আমি আমার পেজে আপলোড করে দিব। আপনি চাইলে এটা ফলো করতে পারেন, না করলে নাও করতে পারেন। আপনি আপনার সুবিধা মতো, ইচ্ছা মতো চয়েস দিতে পারেন, তবে চাইলে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। আমি আমার পেজে আপলোড দিয়ে দিব, ওটা আপনি আপনারা সবার জন্য, ওটা আপনি চাইলে ওভাবে করতে পারেন আর কি। ঠিক আছে, আমি আপলোড দিয়ে দেবো ক্লাস শেষে। ঠিক আছে, ওকে ঠিক আছে না? আচ্ছা এখন দেখেন, আচ্ছা আর কোনো প্রশ্ন? আচ্ছা বই সম্পর্কে, বই 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 বই, আচ্ছা চলবে। আচ্ছা শোনেন, কি ব্যাপার মাইক্রোফোন দিয়ে লেখা শুরু করছে? দেখেন, ব্যাংকের বই, আপনি যদি বলেন যে আমি ব্যাংকের নির্দিষ্ট কোনো বই আছে কিনা যে বইটা পড়লে আমার ব্যাংকের আর কোনো বই পড়া লাগবে না, উত্তর হচ্ছে নয় কারে না। উত্তর হচ্ছে নির্দিষ্ট কোনো মানে ফিক্সড বই আছে কিনা। উত্তর হচ্ছে বাংলাদেশের বাজারে এমন কোনো বই নাই যেই বইটা পড়লে আপনার ব্যাংকের আর কোনো বই পড়া লাগবে না, এমন কোনো বই নাই। প্রাইমারির আছে, বিসিএস এরও আছে, কিন্তু ব্যাংকের এরকম কোনো বই নাই। ব্যাংকের বিষয়টা হচ্ছে কি, মানে নিজে, হ্যাঁ কি করতে হবে, নিজে নোট বা গুছায়, হ্যাঁ গুছায় পড়তে হবে, পেপার পড়তে হবে, আর বেশি বেশি ম্যাথ আর ইংরেজি পড়তে হবে। সেটা আপনি যে কোনো জায়গায় থেকে পড়তে পারেন, ফিক্সড কোনো বই নাই, ফিক্সড কোনো রাইটারের বই ব্যাংকের নাই বাংলাদেশে, নীলক্ষেতে নাই যে ওই বই পড়লে আমার চাকরি হবে, ওই বই পড়লে আর কোনো বই পড়া লাগবে না, ওই বই হচ্ছে অল ইন ওয়ান, এমন কোনো বই নাই। ঠিক আছে, এমন কোনো বই, আচ্ছা হ্যাঁ চয়েস লিস্ট আমি দিয়ে দেবো, টেনশন করেন না, এরকম কোনো বই নাই। তাহলে আপনি কি করবেন, রেগুলার পেপার পড়বেন, পেপারে যত অর্থনীতি বিষয়ক যে খবর, যেমন বিশেষ করে ব্যাংক রিলেটেড, এগুলা হচ্ছে আপনার পড়তে হবে। আপনি যত পারেন ম্যাথ প্র্যাকটিস করবেন, বাংলা ভার্সন ইংরেজি ভার্সন, দুই ভার্সনে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। যত বেশি ইংরেজি পড়বেন, ইংরেজি কি পড়বেন, ট্রান্সলেশন পড়বেন, আর হচ্ছে ভোকাবুলারি পড়বেন। কোন জায়গা থেকে পড়বেন, প্রিভিয়াস পড়েন, প্রিভিয়াস গত 10 15 20 বছরে যত ব্যাংকের ট্রান্সলেশন আসছে এগুলো প্র্যাকটিস করেন, এই ভোকাবুলারি প্র্যাকটিস করেন, যত ম্যাথ আসছে এগুলো প্র্যাকটিস করেন। তবে ম্যাথের বিষয়টা অন্যরকম। ম্যাথ হচ্ছে আগে আপনার চ্যাপ্টার ওয়াইজ শিখতে হবে, চ্যাপ্টার ওয়াইজ। ধরেন একদম মানে ভগ্নাংশ বা বাস্তব সংখ্যা থেকে শুরু করে একদম পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, একদম চ্যাপ্টার ওয়াইজ শিখতে হবে, এবং দুই ভার্সনে, বাংলা ভার্সন প্লাস ইংরেজি ভার্সন। এভাবে যদি আপনি প্রত্যেকটা সাবজেক্টে এরকম পড়েন ধরে ধরে, তাহলে আপনি ওভারঅল একটা প্রস্তুতি হবে। ব্যাংকের মানে ম্যাথ বইয়ের সব ম্যাথের চ্যাপ্টার ব্যাংকের জন্য আপনার পড়ার দরকার নেই, কারণ সব চ্যাপ্টার থেকে ব্যাংকের প্রশ্ন হয় না। অনেক চ্যাপ্টার আছে এতে জীবনে কোনো প্রশ্নই হয় নাই, আবার অনেক চ্যাপ্টার আছে যেখান থেকে প্রশ্ন হয়ই হয়, মানে মিস নাই আর কি। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আপনার কারো না কারো গাইডলাইনে থাকা উচিত। আপনি একা করলেও হবে, সময় লাগবে অনেক, সো গাইডলাইনটা জরুরি। আর আরেকটা বিষয় হচ্ছে বিসিএস বা প্রাইমারির অনেক টিচার, অনেক মানে অলিতে গলিতে সিপাই সাবার টিচার অভাব নাই, কিন্তু ব্যাংক সম্পর্কে কিন্তু দেখবেন যে একটু রেয়ার, যে ব্যাংকের প্রস্তুতিটা আসলে আলাদা। ইংরেজির ম্যাথ ইংরেজিতে আসে, জিকে ইংরেজিতে আসে, সবকিছুই ইংরেজিতে, ইভেন ম্যাথের টাইপ গুলো একটু আলাদা। ঠিক আছে, মানে বাংলা ম্যাথ আর ইংরেজি ম্যাথ, বিসিএস এবং ব্যাংক ম্যাথের মধ্যে কিছু পার্থক্য আছে, খুব সূক্ষ্ম পার্থক্য আছে। ধরেন যে শতকরা একটা চ্যাপ্টার, শতকরা চ্যাপ্টারের বিসিএস এর যে ম্যাথ গুলো আছে সেগুলো হচ্ছে এক টাইপের, 60 টাকায় কমলা এটা পেয়ে গেলে 6 টাকায় বেচলে শতকরা কত লাভ হলো, শতকরা কত লস হলো, এই টাইপের ম্যাথ। হ্যাঁ, ব্যাংকে কিন্তু এগুলো আসে না, ব্যাংকে অন্য টাইপের ম্যাথ আসে। বুঝতে পারছেন, সবই পার্সেন্টেজ, সবই শতকরারই, কিন্তু ম্যাথের টাইপটা আলাদা।
যে আগে বাস ভাড়া এত টাকা ছিল, এখন এত টাকা বাড়লো, বাস ভাড়া কত পার্সেন্ট বাড়লো বা কমলো। হ্যাঁ, এই টাইপের আর কি। আগে একটা লোক এত মিনিটে এতগুলা ওয়ার্ড টাইপ করতে পারতো। হ্যাঁ, তো এখন টাইপের গতি শতকরা কি পরিমাণ বাড়ালে সে এতগুলা পৃষ্ঠা এত মিনিট টাইপ করতে পারবে। সবই পার্সেন্টেজ, কিন্তু ম্যাথের ক্রাইটেরিয়া গুলো আলাদা। তো এই জিনিসগুলো আপনার বুঝতে হবে যে আমি কোন জিনিসগুলো শিখবো, কোন ম্যাথ গুলো করবো, এটার জন্য আপনার এখানে গাইডলাইনে থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে বলে ফেলি, অনেক রাত হয়েছে, আপনারা ঘুমাবেন আমি জানি। সেটা হচ্ছে যে যারা মানে ফিউচার ব্যাংকার হইতে চান, এই যে নতুন সার্কুলার হচ্ছে 2024 সাল ভিত্তিক সিনিয়র অফিসার, এরপর আবার অফিসার হবে, এরপর ক্যাশ হবে, এরপর বাংলাদেশ ব্যাংকের এডি হবে, এরপর হচ্ছে অফিসারের হবে, অফিসার ক্যাশেরও হবে, অনেকগুলো সার্কুলার আসবে খুব শীঘ্রই আর কি। তো এই সবগুলা সার্কুলারের আমাদের একটা কম্বাইন্ড ব্যাচ শুরু হচ্ছে। হ্যাঁ, একদম ফুল ব্যাংক, কি ব্যাংক, একদম ফুল ব্যাংকের এমসিকিউ প্লাস রিটেন, ফুল ব্যাংকের এমসিকিউ প্লাস হচ্ছে লিখিত পরীক্ষা, এবং স্পেসিফিক কোনো সাবজেক্ট না, অল সাবজেক্ট আপনি যা যা লাগবে আর কি। হ্যাঁ, অল সাবজেক্টের হচ্ছে আপনি পাবেন, ম্যাথ, ইংরেজি, আইসিটি, বাংলা, জিকে, এই যে আর ফোকাস রাইটিং যে পার্টটা আছে, যেগুলো হচ্ছে যে আপনাদের নোট করে পড়তে হয় আর কি, এগুলা হচ্ছে আপনাকে হ্যান্ড নোট করে দেওয়া হবে। হ্যাঁ, হ্যান্ড নোট। আর ডিজিটাল বোর্ডে ক্লাস নিব, আপনারা জানেন ডিজিটাল বোর্ড নিছি, যদি এখন ইয়া করি নাই, ডিজিটাল বোর্ডে ক্লাস হবে, ক্লাসের ভিডিও সেভ থাকবে। হ্যাঁ, আর রাতে ক্লাস হয়, সপ্তাহে 4 দিন ক্লাস হবে, আর মেয়াদ লাগবে মোটামুটি 4 মাস প্লাস, ধরেন 5 মাস, 4 থেকে 5 মাস হচ্ছে প্লাস, এবং সকল বিষয়। হ্যাঁ, আমি ছাড়াও আরো অন্যান্য টিচারে থাকবেন, ম্যাথের সকল ক্লাস আমি নিব। হ্যাঁ, ম্যাথের কোনো বাইরের টিচার থাকবে না, ইংরেজিরও কিছু ক্লাস আমি নেব যেগুলো রিটেনের, আর অন্যান্য এক্সপার্ট টিচারও হচ্ছে আপনাদের ক্লাসগুলো নেবেন। আচ্ছা, তো এটার এমনিতে রেগুলার আমাদের যে কোর্স ফি হচ্ছে 4000, রেগুলার কোর্স ফি হচ্ছে 4000। আর আরেকটা হচ্ছে, বাট এখনো যেহেতু আমি আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করি নাই ভর্তি, তো আমাদের আগের ব্যাচের ফি ছিল 1999 টাকায়। আপনি এই আগের ব্যাচের, এটা কিন্তু পূর্বের ব্যাচের ফি, বর্তমানের ব্যাচের ফি এখন আমি নির্ধারণ করি নাই। সো আপনারা যারা এখন ভর্তি হতে চাইতেছেন এই ফিতে ভর্তি হতে পারবেন। আমাদের নতুন এই ব্যাচে অনেক বেশি কিছু সার্ভিস দেওয়া হবে, ডিজিটাল বোর্ডে ক্লাস হবে, তারপর অনেক পিডিএফ দেওয়া হবে, অনেক নোট দেওয়া হবে, অনেক ক্লাসের সংখ্যাও বাড়বে, সবকিছু মিলা সো ফি বাড়বে। সো আপনারা যারা ভর্তি হবেন এই ব্যাচে ভর্তি হয়ে যান এই ফিতে। আর এই ফিতে এখন যদি আপনি ভর্তি হন, আপনি ডাবল লাভ পাবেন, দুইটা লাভ পাবেন। কি কি লাভ পাবেন? এইটায় ভর্তি হলে আপনি ভর্তি হবেন 2024 সাল ভিত্তিক ব্যাচে, এই লাইভ ব্যাচে ভর্তি হবেন, কিন্তু আপনি একটা বোনাস পাবেন, সেটা হচ্ছে 2023 সাল ভিত্তিক যে ব্যাচ আছে এটা আপনি 100% ফ্রিতে পেয়ে যাবেন, একদম ফ্রি। মানে ভর্তি হবেন এক ব্যাচে 24-এ, ক্লাস পাবেন, কল করবেন 2 ব্যাচে, আবার ফিও হচ্ছে অর্ধেক, সব দিক থেকে সুবিধা আগে ভর্তি হলে। কিন্তু পরে ভর্তি হলে এই ফিও বেড়ে যাবে, আবার এই 23 সাল ভিত্তিক ব্যাচও পাবেন না, কারণ এই ক্লাস শুরু হয়ে যাবে, তখন আর 23-এ আপনাকে অ্যাড দেওয়া হবে না। সো ডাবল ক্লাস, ফি অর্ধেক। ঠিক আছে, এই সুবিধাটা পাবেন। তো যারা ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন, আমাদের সাথে ফি পাঠাইতে পারেন এইভাবে 0152149652, এই নাম্বারে ফি পাঠাবেন। কি কি উপায়ে? বিকাশ আছে, তারপর হচ্ছে নগদ আছে, তারপরে হচ্ছে রকেট আছে। এইভাবে এখানে সেন্ড মানি করবেন, সেন্ড মানি করে ইনবক্স করবেন, বা হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ, ইনবক্স বা হোয়াটসঅ্যাপ পে করলে আপনাকে অ্যাড করে দেবে, স্ক্রিনশট দিলে বা বিকাশ নাম্বার দিলে। আপনাকে আমি এতটুকু ইনশিওর করতে পারি, আপনার টার্গেট যদি ব্যাংক হয় তাহলে আপনার অন্য কোথাও যাইতে হবে না। ব্যাংকে চাকরির জন্য যা যা করার দরকার, যা যা পাওয়া দরকার, আপনি এখান থেকে পাবেন। আর প্রায় একটা কথা বলি না, যে আপনি হবেন ব্যাংকার, আপনি অবশ্যই কোন ব্যাংকারকে ফলো করবেন। আপনি যদি প্রাইমারি মাস্টারে ফলো করেন তাহলে আপনি ব্যাংকার হতে পারবেন না। আবার আপনি হবেন প্রাইমারি শিক্ষক, আর আপনি যদি মানে ফলো করেন মানে অন্য একজন, যেবারে জীবনে প্রাইমারির পরীক্ষা তো দূরের কথা, ধারে কাছেও যায় নাই, তাহলে আপনি কিন্তু প্রাইমারি শিক্ষক হইতে পারবেন না। আপনি বিসিএস ক্যাডার হবেন, বিসিএস ক্যাডারকে ফলো করবেন, সোজা বাংলা কথা যেটা আর কি, যার সম্পর্কে যেটা ও এক্সপেরিয়েন্স আছে। সো আপনার যদি ব্যাংকেই একমাত্র আপনার ইচ্ছা হয় যে আমি ব্যাংকার হব, ঠিক আছে, সো আমার মনে হয় যে আপনি সঠিক জায়গায় আইছেন আর কি। আমাদের সাথে যুক্ত থাকেন, ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি, ব্যাংকে চাকরির জন্য আপনার অন্য জায়গায় যাইতে হবে না, সব পাবেন এখানে। ঠিক আছে, তো যাই হোক
এরপরে যদি আপনাদের কোনো এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের ইনবক্স আছে, মেসেঞ্জারে ইনবক্স করবেন, হোয়াটসঅ্যাপ আছে। আর আপনাদের যে আজকে যে চয়েস লিস্ট, এটা আমি তো অনেক সুবিধা অসুবিধা বললাম বিভিন্ন ব্যাংকের, একটা চয়েস লিস্ট আমি টাইপ করে সুন্দরভাবে টাইপ করে আপনাদেরকে এই পেজে আপলোড দিয়ে দেব, ঠিক আছে? ওখান থেকে আপনি চাইলে ওটা ফলো করতে পারেন বা আপনি আপনার নিজের মতো নিতে পারেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, বিদায় নিতেছি। আর আমাদের রাত 10টায় ক্লাস হবে এই পেজে। হ্যাঁ, এই পেজে মোটামুটি প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো ক্লাস থাকে বা কোনো না কোনো সেমিনার থাকে রাত 10টায়। আমাদের এখানে ফ্রি ক্লাস ওপেন সবার জন্য। সো সবার দাওয়াত থাকলো, সবাই অবশ্যই থাকবেন। আর আমি সব সময় আপনাদেরকে কখনোই ছাত্র মনে করি না, ছাত্রী মনে করি না। আমি আপনাদের সবসময় মনে করি আপনারা হচ্ছেন আমার হবু কলিগ। হবু কলিগ বুঝেন তো? এখন হয়তো আপনারা আমার সামনে বসে আছেন, আমি আপনাদের সামনে দাঁড়ায় কথা বলতেছি, আর কয়দিন পরে আপনারা দেখা গেল যে আমারই প্রতিষ্ঠানে আয়সা জয়েন করছেন বা কর্মক্ষেত্রে আপনার সাথে আমার দেখা হইতেছে, ঠিক আছে? সো আমি আপনাদেরকে হবু কলিগ হিসাবে দেখি, কখনোই ছাত্র ছাত্রী হিসাবে দেখি না। আপনারা আমার হবু কলিগ। তো ইনশাল্লাহ দেখা হবে। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।